আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রিসার্চ মেথডস অ্যান্ড স্টাডি ডিজাইন। তো আমরা ফার্স্ট পার্টে রিসার্চ মেথডসটা মানে কভার করব এবং বেসিক কিছু মানে এপিডেমিওলজিক্যাল টার্মস শিখব, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের রিসার্চ পেপার পড়তে, ইভ্যালুয়েট করতে বা স্টাডি ডিজাইন করতে হেল্প করবে। যেহেতু আমরা পাবলিক হেলথ ফিল্ডে কাজ করব, সুতরাং আমাদের এপিডেমিওলজিক্যাল কিছু বেসিক নলেজ আমাদের খুবই প্রয়োজন। এই জন্য আমরা চেষ্টা করব যে বেসিক কিছু এপিডেমিওলজিক্যাল টার্মস শেখার জন্য, আর হচ্ছে রিসার্চ মেথডস যে বেসিক্স আছে সেটা আমরা মোটামুটি শিখবো এই লেকচারে। তো আজকে আমরা এখানে পার্ট 1 উপস্থাপন করব, এটার পার্ট 2 কালকে আলোচনা করা হবে, যেখানে অ্যাকচুয়ালি স্টাডি ডিজাইনগুলো নিয়ে আলোচনা করব। আর আজকে শুধুমাত্র মেথডস যে সেকশনটা রয়েছে সেটাই আমরা আলোচনা করব, ঠিক আছে? তো ফার্স্টে আমরা যদি দেখি যে রিসার্চ মেথডস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেকশন, ঠিক আছে? যথারীতি যেটা বললাম যে আমাদের স্লাইড বা অন্যান্য যেটা সব আপনারা তো জানেন যে এখানে পাওয়া যাবে, তো আমি এখানে সময় নষ্ট করছি না। রিসার্চ মেথডস, ঠিক আছে? ফার্স্টে আমাদের জানতে হবে হোয়াট ইজ রিসার্চ। তো এখানে আমি দেখেন 3টা মানে দিয়েছি, ডেফিনেশন দিয়েছি, ঠিক আছে? রিসার্চ ইজ ক্রিয়েটিভ and systematic work undertaken to increase the stock of knowledge. It involves the data collection, data collection আছে, organization, analysis of information or interpretation to increase understanding of a topic or issue. A research project may be an expansion on past work in the field. অর্থাৎ আমাদের একটা সিস্টেমেটিক ওয়ে বা প্রসিডিউর, যেটার মাধ্যমে আমরা পপুলেশন লেভেল থেকে স্যাম্পলিং করার মাধ্যমে ডেটা কালেক্ট করি। ডেটা কালেক্ট করার পরে মূলত আমাদের একটা রিসার্চ কোশ্চেন থাকে, ওই কোশ্চেনের উপর বেসিস করে আমরা ডেটা কালেক্ট করি, তারপরে সেটাকে আমরা অ্যানালাইজ করার পরে ইন্টারপ্রিটেশন করে আমরা একটা সিদ্ধান্ত মানে নিতে পারি বা একটা সিদ্ধান্ত দাঁড় করাই। হ্যাঁ, তো এইটা নট নেসেসারি যে অলওয়েজ আমরা মানে নতুন করে শুরু করব, এমনও হতে পারে যে একটা রিসার্চ অলরেডি ডান, কিন্তু সেটার এক্সটেনশন হিসাবেও আমরা কাজ করতে পারি। তাহলে ফার্স্ট ডেফিনেশন থেকে আমরা বুঝলাম যে রিসার্চ মূলত একটা সিস্টেমেটিক ওয়ার্ক, হ্যাঁ, যেটার মাধ্যমে আমরা ডেটা কালেকশন থেকে শুরু করে ইন্টারপ্রিটেশন এবং রিপোর্টিং বা ডিসিশন মেকিং পর্যন্ত আমরা যেতে পারি। ডেফিনেশন 2তে রিসার্চ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্রিয়েশন অফ নিউ নলেজ। তার মানে হচ্ছে আমরা রিসার্চ করি বা গবেষণা করি হচ্ছে নতুন জ্ঞান সৃষ্টি করার লক্ষ্যে, অর দ্য ইউজ অফ এক্সিস্টিং নলেজ, অথবা এক্সিস্টিং যে নলেজ আছে সেটা আমরা ব্যবহার করতে পারি আমাদের নিজস্ব কাজে, ইন এ নিউ অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ে, সো অ্যাজ টু জেনারেট নিউ কনসেপ্টস। এক্সিস্টিং যে লিটারেচার বা নলেজ থাকে সেটা আমরা ব্যবহার করে ক্রিয়েটিভ ওয়েতে আমাদের কনসেপ্ট বা ম্যাথোডোলজি বা আমাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিংসটা ডেভেলপ করতে পারি। দিস কুড ইনক্লুড সিনথেসিস অ্যান্ড অ্যানালাইসিস অফ প্রিভিয়াস রিসার্চ টু এক্সটেন্ড দ্যাট লিডস টু নিউ অ্যান্ড ক্রিয়েটিভ আউটকামস, ঠিক আছে? এইটা হচ্ছে আমরা 2টা ডেফিনেশন থেকে শিখলাম যে দুইটাই কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে মানে নলেজ ক্রিয়েট করা, তাই না? নতুন জ্ঞান সৃষ্টি করা, দুইটারই মানে এই 2টা ডেফিনেশন থেকে আমরা জানলাম যে রিসার্চ হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ার্ক বা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে আমাদেরকে কাজটা করতে হয়। সিম্পলি রিসার্চ ইজ অ্যান অর্গানাইজড অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে অফ ফাইন্ডিং আনসার্স টু কোয়েশ্চেন। আমাদের একটা রিসার্চ কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনের উপর বেস করে আমরা কি করি, সিস্টেমেটিক ওয়েতে যখন কাজ করব, সিস্টেমেটিক অ্যান্ড অর্গানাইজড ওয়েতে, তখন আমরা সেটার উত্তর খুঁজে পাবো। এই জন্য এখানে বলা হয়েছে যে সিম্পলি রিসার্চ ইজ অ্যান অর্গানাইজড অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে অফ ফাইন্ডিং আনসার্স টু কোয়েশ্চেন্স। তো এখন হোয়াট ইজ রিসার্চ কোয়েশ্চেন, কীভাবে সেট করতে হয় রিসার্চ কোয়েশ্চেন, মানে আমরা অনেক ধরনের রিসার্চ কোয়েশ্চেন আছে বেসড অন স্টাডি টাইপস, সেগুলো আমরা পার্ট 2তে শিখবো। আজকে জাস্ট মানে বেসিকগুলো আমি আলোচনা করে দিচ্ছি, দেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ইনফ্যাক্ট আমরা এই জিনিসগুলো যদি ভালো করে বুঝি তাহলে আমরা যখন পেপার পড়বো তখন ইভ্যালুয়েট করতে আমাদেরকে হেল্প করবে। তাহলে আমাদের এখান থেকে আমরা জানতে পারলাম হোয়াট ইজ রিসার্চ এবং এটার পারপাসটা কি। অ্যাকচুয়ালি পারপাসটা যদি আমরা বলি যে এই ডেফিনেশন 2 থেকে অ্যাকচুয়ালি আমরা পারপাসটা পাচ্ছি যে ক্রিয়েশন অফ নিউ নলেজ, হ্যাঁ। আর যদি আমরা মানে হোয়াট টাইপ অফ ওয়ার্ক, হ্যাঁ, যদি এটা চিন্তা করি তাহলে এটা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ার্ক
যে এখান থেকে আমরা দেখলাম যে অর্গানাইজড অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে অফ ফাইন্ডিং আনসার্স। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে হোয়াট আর রিসার্চ ম্যাথডস। এখন আমরা তো এটা জানলাম যে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, তার মানে নিশ্চয়ই এটার কিছু প্রসিডিউরস বা মেথডস আছে, তাই না? তো সেই মেথডগুলো কী কী? রিসার্চ মেথডস আর স্পেসিফিক প্রসিডিউর, যেটা বললাম প্রসিডিউরস বা ওয়ে ফর কালেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং ডেটা। ঠিক আছে, ডেভেলপিং ইউর রিসার্চ মেথডস ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ রিসার্চ ডিজাইন। অর্থাৎ আমাদের এই রিসার্চ মেথডটা ডিজাইন করাটা আমাদের রিসার্চ প্রজেক্টের একটা অংশ বা পার্ট। ঠিক আছে, তাহলে আমরা মেথডোলজি বা মেথডস বলতে কী বোঝাচ্ছি? একটা প্রসিডিউর যেটার মাধ্যমে আমরা ডেটা কালেকশন থেকে শুরু করে অ্যানালাইসিস বা ইন্টারপ্রিটেশন পর্যন্ত কাজটা করে থাকি। নেক্সট আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেহেতু এখন বুঝলাম হোয়াট ইজ রিসার্চ এবং রিসার্চ মেথডস কী বা রিসার্চের পারপাসটা কী, এখন আমাদেরকে বুঝতে হবে যে রিসার্চ অ্যাকচুয়ালি কত প্রকারের এবং রিসার্চ বিভিন্ন অ্যাপ্লিকেশান, অবজেক্টিভ, ইনকোয়ারি মোড, এই যে বিভিন্ন ভিত্তির উপরে আসলে আমাদের বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে টাইপস অফ রিসার্চ বা রিসার্চের প্রকারভেদগুলো আছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ভেদে বা অ্যাপ্লিকেশান বেসড রিসার্চ হচ্ছে দুই ধরনের, একটা ফান্ডামেন্টাল আর একটা অ্যাপ্লাইড রিসার্চ। তো ফান্ডামেন্টাল রিসার্চের এইম হচ্ছে টু ডেভেলপ নলেজ থিওরিজ অ্যান্ড প্রেডিকশনস অর নিউ অ্যালগোরিদমস হতে পারে, যদি আমরা স্ট্যাটিস্টিক্যাল মেথডস হতে পারে। হ্যাঁ, ফান্ডামেন্টাল রিসার্চের উদ্দেশ্য হচ্ছে এটা। আর অ্যাপ্লাইড রিসার্চের এইম হচ্ছে টু ডেভেলপ টেকনিক্স, প্রোডাক্টস অ্যান্ড প্রসিডিউরস বেসড অন ফান্ডামেন্টাল রিসার্চ। মানে হচ্ছে এখানে যে টেকনিকগুলো ফান্ডামেন্টাল রিসার্চে, যে টেকনিক বা থিওরি বা যেটা আমি বললাম যে নিউ অ্যালগোরিদমস বা নিউ স্ট্যাটিস্টিক্যাল মেথডস, এটা মানে এখানে আপনার জেনারেট হয় বা তৈরি হয়, সেটা ব্যবহার করে আমরা যখন নতুন কোনো টেকনিক ডেভেলপ করি বা প্রোডাক্ট ডেভেলপ করি বা প্রসিডিউর, সেটাকে আমরা বলে থাকি অ্যাপ্লাইড রিসার্চ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসড অন অ্যাপ্লিকেশান রিসার্চ হচ্ছে দুই ধরনের, একটা ফান্ডামেন্টাল আর একটা অ্যাপ্লাইড। এখন আমরা এটা একটু মানে ডিটেলে দেখার চেষ্টা করব যে ফান্ডামেন্টাল আর বেসিক রিসার্চ। অনেক সময় বিভিন্ন বইয়ে ফান্ডামেন্টাল রিসার্চকে বেসিক রিসার্চ হিসেবেও তুলে ধরা হয়েছে। ইনভেস্টিগেশন অন বেসিক প্রিন্সিপালস অ্যান্ড রিজনস ফর অকারেন্সেস অফ পার্টিকুলার ইভেন্ট অর প্রসেস অর ফেনোমেনা। হ্যাঁ, ইট ইজ কল্ড থিওরিটিক্যাল রিসার্চ। যেটা আমি বললাম যে ফান্ডামেন্টাল আর বেসিক রিসার্চের পারপাস থাকে টু ডেভেলপ থিওরিজ অর প্রেডিকশনস অর অ্যালগোরিদমস। ঠিক আছে, some natural phenomenon or relating to pure science. Basic research sometimes may not lead to immediate use or application. ঠিক আছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বেসিক বা ফান্ডামেন্টাল রিসার্চ যেটা আর অ্যাপ্লাইড রিসার্চ, সেটার মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে। আমরা বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চে কিন্তু ইমিডিয়েট ইউজ বা অ্যাপ্লিকেশনের চিন্তা করি না, এটা একটা লঙ্গার প্রসিডিউর বা লং প্রসেসে আসলে কাজ করা হয়। ইট হেল্পস টু ডেভেলপ নিউ ফ্রন্টিয়ার্স অফ নলেজ, আউটকামস অফ বেসিক রিসার্চ ফ্রম দ্য বেসিস ফ্রম মেনি অ্যাপ্লাইড রিসার্চ। ঠিক আছে, এখানে যেটা আমি দুইটা এক্সাম্পল দিয়েছি ফান্ডামেন্টাল রিসার্চের, যেমন ধরেন সেকেন্ডারি সিমটমস অফ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা একটা ফান্ডামেন্টাল অর বেসিক রিসার্চ। এরপরে ইনভেস্টিগেশন টু সিমটমস অফ ডায়রিয়া। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক রিসার্চের মানে বেসিক রিসার্চ কী বা কী কী ফিচার থাকে সেগুলো আমি এখানে ইনক্লুড করার ট্রাই করেছি। দেন হচ্ছে আমাদের অ্যাপ্লাইড রিসার্চ, সলভ সার্টেন প্রবলেমস এমপ্লয়িং ওয়েল নোন অ্যান্ড অ্যাকসেপ্টেড থিওরিজ অ্যান্ড প্রিন্সিপালস। অর্থাৎ এইখানে যেগুলো থিওরিজ, প্রিন্সিপালস আর অ্যালগোরিদমস, স্ট্যাটিস্টিক্যাল মেথডস যেটাই আমরা বলি ডেভেলপড হয়েছে, দেখেন সেটা অ্যাকসেপ্টেড থিওরিজ অ্যান্ড প্রিন্সিপালস আমরা ব্যবহার করছি, সলভ সার্টেন প্রবলেমস। ওকে, মোস্ট অফ দ্য এক্সপেরিমেন্টাল রিসার্চ, কেস স্টাডিজ, আমরা এগুলো সবই শিখব যে এক্সপেরিমেন্টাল রিসার্চ বলতে কী বোঝায় বা ইন্টারভেনশনাল স্টাডি বলতে কী বোঝায়, এরপরে অবজারভেশনাল স্টাডি, কেস স্টাডি বলতে কী বোঝায়, প্রত্যেকটা ওয়ার্ডই আমরা শিখব। অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, ইন্টারডিসিপ্লিনারি মানে আপনারা বুঝতে পারছেন যে অনেকগুলো ফিল্ডের মানুষ একসাথে যখন কাজ করেন বা অনেকগুলো ফিল্ড যখন মিলে কাজ করা হয় তখন সেটাকে আমরা বলি interdisciplinary research, essentially applied research. Okay, studies individuals or specific cases without the objective or generalize. এরপরে হচ্ছে tries to say how things can be changed. Okay, tries to correct facts which are problematic.
ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড রিসার্চের ফিচার বা হোয়াট ইজ অ্যাপ্লাইড রিসার্চ। এরপরে হচ্ছে আমরা যদি এক্সাম্পল চিন্তা করি, অ্যান ইনভেস্টিগেশন টু ডিটারমাইন দ্য হিলিং টেম্পারেচার হিলিং প্রপার্টিজ অফ মাশরুমস, অর আমরা যদি অ্যালকোহল কনজাম্পশনের কী ইফেক্ট আছে, অ্যান ইনভেস্টিগেশন টু ডিটারমাইন দ্য সাইড ইফেক্টস, হ্যাঁ, দিস ইজ অ্যাপ্লাইড রিসার্চ। এখন আমরা যদি ইনকোয়ারি মোডে চিন্তা করি তাহলে রিসার্চ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা কোয়ালিটেটিভ। এই দুইটা স্টাডি যখন একত্রে করা হয় সেটাকে বলা হয় মিক্সড মোড রিসার্চ বা মিক্সড রিসার্চ মেথডস। ওটা আমরা পরবর্তীতে দেখব, ওটা একটা আলাদা টাইপ বা ক্যাটাগরি। তো ইনকোয়ারি মোডে যখন আমরা মানে রিসার্চকে ভাগ করব, দুইটা ভাগে ভাগ করা পসিবল। কোয়ান্টিটেটিভ রিসার্চ জেনারেলি এক্সপ্রেসড ইন নাম্বারস অ্যান্ড গ্রাফস। ওকে, তো এটা আরও ডিটেলে শিখব আমরা যে হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ রিসার্চ, হাউ টু কন্ডাক্ট ইট, হ্যাঁ, এবং এখানে আমরা মানে কীভাবে ডেটা কালেকশন করব, কখন কি কনসিডার করতে হবে, এভরিথিং। আর কোয়ালিটেটিভ রিসার্চ মেনলি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। তো যেটা বললাম, আমরা এখন এই কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ এই দুইটার মানে আমরা গতদিন কোয়ালিটেটিভ ডেটা অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা আমরা শিখেছিলাম, এই দুইটার শব্দের সাথে আমরা পরিচিত। তো যদি আমাদের প্রিভিয়াস ক্লাস কিছুটা মনে থাকে তাহলে সুবিধা হবে। কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে এটা ফোকাস করে টেস্টিং থিওরিজ অ্যান্ড হাইপোথিসিস, ঠিক আছে। আমরা যে ডেটা আমরা পাই সেই ডেটাটা অ্যানালাইসিস করা হয় থ্রু ম্যাথমেটিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেথডস অ্যান্ড প্রসিডিউরস অর অ্যানালিটিক্যাল মেথডস, হ্যাঁ, মেনলি এক্সপ্রেসড ইন নাম্বারস সাসেস ধরেন কোনো একটা পার্সেন্টেজ বা প্রপোর্শন বা কোনো একটা সামারি লাইক অ্যাভারেজ, মিডিয়ান, এরকম, আর গ্রাফস অ্যান্ড টেবলস, ঠিক আছে। রিকোয়ার্স মেনি রেসপন্ডেন্টস। কোয়ান্টিটেটিভ রিসার্চ যখন আমরা কন্ডাক্ট করতে চাইবো তখন আমাদের অবশ্যই যেটা হবে মানে লাগবে সেটা হচ্ছে পার্টিসিপেন্টস সংখ্যা অনেক বেশি হতে হয়। ক্লোজড এন্ডেড কোশ্চেন সাধারণত থাকে এখানে। হোয়াট ইজ ক্লোজড এন্ডেড কোশ্চেন মানে মাল্টিপল চয়েস, আমরা পার্টিসিপেন্টকে সিলেক্ট করে দিই কিছু অপশান, সেই অপশানগুলোর মধ্যেই তারা কেবল চুজ করতে পারে, ঠিক আছে, এটাকে বলে ক্লোজড এন্ডেড কোশ্চেন। কিন্তু আমি একটা প্রশ্ন করলাম যেটা আমি পার্টিসিপেন্টের অপিনিয়ন বা তার নিজস্ব ওয়ার্ডস মানে আশা করলাম বা এক্সপেক্ট করলাম, সেটাকে বলা হয় ওপেন এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড এবং ক্লোজড এন্ডেড কোশ্চেনের বেসিক পার্থক্য হলো পার্টিসিপেন্টকে যখন আমরা ধরাবাঁধা কিছু পয়েন্টস দিয়ে দিব সেটাকে আমরা বলবো ক্লোজড এন্ডেড কোশ্চেন, আর ওপেন এন্ডেড কোশ্চেন মানে হলো পার্টিসিপেন্টস তার নিজস্ব চিন্তায় নিজস্ব কথায় সেটা বর্ণনা করবেন আমাদের কাছে। কি টার্মস সাধারণত এই কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে এইসব টার্মিনোলজিগুলো আপনারা দেখতে পাবেন, টেস্টিং সামথিং, মেজার সামথিং, অবজেক্টিভিটি থাকবে, রেপ্লিকেবিলিটি থাকবে, হ্যাঁ, রেপ্লিকেবল, এটা অবশ্যই রেপ্লিকেবল থাকে বা রেপ্লিকেবল হয়। অবজেক্টিভ বলতে দেখবেন যে লেখা থাকে টু ডিটারমাইন সামথিং, হ্যাঁ, দ্য এইম অফ দিস প্রজেক্ট, অথবা টু এক্সপ্লোর সামথিং, এরকম। তার মানে এখানে আমাদের এই অবজেক্টিভিটি থাকে এই কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে। তো কি টার্মসগুলো সাধারণত আমরা এইগুলাই দেখতে পাবো। এখন আমরা একটা যদি এক্সাম্পল দেখি একটা স্টাডির, সেটা এই যদি আপনারা মানে স্টাডিটা পড়তে চান আরও, তাহলে এই যে রেফারেন্সে গেলেই হবে, এটা ক্লিক করলে আপনারা পেপারটা দেখতে পাবেন। সার্ভে কোশ্চেন্স মানে সেট অফ কোশ্চেন্স এইম টু ইভালুয়েট স্টুডেন্টস পারসেপশনস of COVID-19's impact on medical education, ethical obligations during pandemic, infection risk, anxiety and burnout, willingness and needed preparations to return to clinical rotations. Okay, এই যে দেখেন এখানে একটা সার্ভে কোশ্চেন্স বা কোশ্চেনিয়ারের মাধ্যমে আমাদের ডেটাটা নেওয়া হয়েছে। মোস্টলি এইখানে যেটা করা হয়েছে এই ক্লোজড এন্ডেড কোশ্চেনের মাধ্যমে স্টুডেন্টদের থেকে ডেটাটা নেওয়া হয়েছে। এখন এখানে দেখেন আমাদের টার্গেট পপুলেশন কারা, স্টুডেন্টস, মানে কোন টাইপের স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্টস, এখানে আপনারা বুঝতে পারছেন। তো এই স্টুডেন্টদেরকে মানে একটা কোশ্চেনিয়ারের মাধ্যমে, কোশ্চেনিয়ার মানে হচ্ছে সেট অফ কোশ্চেন্স, সেখানে কোশ্চেন ছিল যেটা মোস্টলি হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন বা ক্লোজড এন্ডেড কোশ্চেন, সেটার মাধ্যমে ডেটা কালেক্ট করে তারপরে অ্যানালাইজ করা হয়েছে। এই ধরনের রিসার্চকে বা এই ধরনের স্টাডিটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ রিসার্চ বা কোয়ান্টিটেটিভ স্টাডি। এই রিলেটেড কোনো প্রশ্ন আছে আপনাদের? নেক্সট কোয়ালিটেটিভ রিসার্চ, যেটা একটু বললাম, ফোকাসেস অন এক্সপ্লোরিং আইডিয়াজ অ্যান্ড ফর্মুলেটিং থিওরিজ আর হাইপোথিসিস। ওকে,
এইটা যেটা করে মানে এই কোয়ালিটেটিভ রিসার্চে অ্যানালাইজড বাই সামারাইজিং, ক্যাটাগরাইজিং অ্যান্ড ইন্টারপ্রেটিং ডেটা, হ্যাঁ। কিন্তু এইখানে আমাদের যেটা করা হয় মানে যখন আমরা এটা পেপার লিখি, মোট কথা হলো আমরা যখন রিপোর্টিং করি তখন মেনলি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, নট গ্রাফস অ্যান্ড টেবলস অর নাম্বারস, ঠিক আছে। রিকোয়ার্স ফিউ রেসপন্ডেন্টস, এটার বেসিক পার্থক্য হলো যে আপনি যখন কোয়ান্টিটেটিভ রিসার্চ করবেন তখন আপনার স্যাম্পল সাইজটা বড় হতে হবে, কিন্তু কোয়ালিটেটিভ মানে স্টাডির ক্ষেত্রে বা কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমাদের স্যাম্পল সাইজটা ছোট হলে হয় বা ছোট হলে কোনো প্রবলেম নাই। এখানে সাধারণত ওপেন এন্ডেড কোয়েশ্চেন, মানে আমি বললাম যে ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন বলতে আমি কী বোঝাচ্ছি। আর কোয়ান্টিটেটিভে আমরা ডেটাটাকে অ্যানালাইজ করি নিউমেরিক্যালি, ওকে, নিউমেরিক্যালি। আর কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে এটা করা হয় থিমেটিক অ্যানালাইসিস। হোয়াট ইজ থিমেটিক অ্যানালাইসিস এটা আমরা একটু পরে ইনশাল্লাহ একটা এক্সাম্পলের মাধ্যমে শিখব যে থিমেটিক অ্যানালাইসিস। থিম মানে আপনারা বুঝতে পারছেন যে থিম থেকে কথাটা এসেছে, থিমেটিক অ্যানালাইসিস। তো এখানে যেটা বললাম যে রিকোয়ার্স ফিউ রেসপন্ডেন্টস ওপেন এন্ডেড কোয়েশ্চেনের মাধ্যমে করা হয়। কি টার্মসগুলো সাধারণত এই যে এরকম থাকে, কনটেক্সট, আন্ডারস্ট্যান্ডিং, সামথিং, হ্যাঁ। A qualitative research study was undertaken, stakeholders, forums, group and individuals in in-depth interviews. সাধারণত যেটা করে কোয়ালিটেটিভ স্টাডির ক্ষেত্রে এই মানে যেসব পার্টিসিপেন্টসদের থেকে আমরা ডেটা নিই তাদের থেকে মূলত আমরা ইনডেপথ ইন্টারভিউয়ের মাধ্যমে ডেটাটা নেওয়া হয়। এটা ইন্টারভিউ মানে তার মানে ইন্টারভিউয়ার যিনি থাকে তিনি তো কিছু প্রশ্নই করেন, তাই না? কিন্তু ওখানে কিন্তু আসলে ধরাবাঁধা কোনো অপশানস দেওয়া থাকে না বা মাল্টিপল চয়েস থাকে না, যার ফলে আমরা এই ধরনের স্টাডিটাকে বলি কোয়ালিটেটিভ স্টাডি। পরে সেই ডেটাটা যখন আমরা কালেক্ট করি তখন মানে আমরা চেষ্টা করি যে সেটা থিমেটিক অ্যানালাইসিস করতে, এবং থিমেটিক অ্যানালাইজ করে দেন ওইটাকে রিপোর্ট লিখতে বা রিপোর্ট লেখা হয় এভাবে, ঠিক আছে। তো কোয়ালিটেটিভ ডেটার কীভাবে ডেটা কালেক্ট করতে হয় আমরা একটু পরে দেখছি, একটা স্লাইড পরে। তাহলে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ রিসার্চের বেসিক পার্থক্য যদি আমরা দেখি তাহলে এই স্লাইডটা আমাদেরকে হেল্প করবে। যে কোয়ান্টিটেটিভ রিসার্চটা হচ্ছে ফোকাসেস অন টেস্টিং থিওরিজ অ্যান্ড হাইপোথিসিস, আর কোয়ালিটেটিভ রিসার্চ যেটা করে এক্সপ্লোরিং আইডিয়াজ অ্যান্ড ফর্মুলেটিং এ থিওরি অর হাইপোথিসিস, ওকে। কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যানালাইজড through math and statistical methods. Quantitative research by summarizing, categorizing and interpreting data, mainly expressed in numbers, graphs and tables in quantitative study. আর কোয়ালিটেটিভ স্টাডির ক্ষেত্রে যেটা বললাম যে মেইনলি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। কোয়ান্টিটেটিভ স্টাডির ক্ষেত্রে আমাদের স্যাম্পল সাইজটা খুব মানে বড় লাগবে, মানে মেনি রেসপন্ডেন্টস, আর এটার ক্ষেত্রে ফিউ রেসপন্ডেন্টস, মানে স্যাম্পল সাইজটা ছোটো হলেও প্রবলেম নাই। ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন এখানে ব্যবহার করা হয়, আর এটার ক্ষেত্রে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। কি টার্মসগুলো এখানে দেখতে পাচ্ছেন, টেস্টিং সামথিং অথবা মেজারিং, আর এটা আন্ডারস্ট্যান্ডিং, কনটেক্সট, কমপ্লেক্সিটি, সাবজেক্টিভিটি, হ্যাঁ। এখন ব্যাপারটা হলো যে আমাদের যে কোনো একটা স্টাডি ডিজাইন করার পরে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ডেটা কালেকশন মেথডস ঠিক করা। তো আমরা মানে কোয়ান্টিটেটিভ স্টাডির ক্ষেত্রে কি মানে কোনভাবে ডেটা কালেক্ট করতে পারি সেটা আমরা এখন দেখব। কোয়ান্টিটেটিভ ডেটা মানে স্টাডির ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে সাধারণত আমরা যে ইয়েটা করি মানে আপনার যে অ্যাপ্রোচে ডেটা কালেক্ট করি তার মধ্যে অন্যতম হচ্ছে সার্ভেজ, এক্সপেরিমেন্টস। কেউ একজন আনমিউট আছে, কাইন্ডলি আনমিউট করে দেন। কাইন্ডলি আনমিউট করে দেন, হ্যাঁ, ওকে। তো যেটা বললাম আমরা যে অ্যাপ্রোচে ডেটা কালেক্ট করি তার মধ্যে অন্যতম হচ্ছে সার্ভে। তো সার্ভে কি সেটা যদি আমরা এখন দেখার চেষ্টা করি যে হোয়াট ইজ সার্ভে, লিস্ট অফ ক্লোজড অর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স দ্যাট ইজ ডিস্ট্রিবিউটেড টু এ স্যাম্পল মানে বোঝাচ্ছি যে আমরা একটা মানে পপুলেশনকে টার্গেট করি, যে এই লেভেলের পপুলেশন থেকে আমরা ডেটা নিব, দেন তাদের থেকে আমরা স্যাম্পলিং করে, সেটা হতে পারে র্যান্ডমলি নিতে পারি অথবা ক্লাস্টার স্যাম্পলিং মাধ্যমে নিতে পারি, অনেকগুলো ওয়ে আছে, সেটা আমরা শিখব। তো প্রথম মেথডটা হচ্ছে সার্ভে। এরপর হচ্ছে এক্সপেরিমেন্টস, সিচুয়েশান ইন হুইচ ভ্যারিয়েবলস আর কন্ট্রোলড, মানে এটা রিসার্চার যিনি থাকেন তার আন্ডারে থাকে আর কি, কন্ট্রোল অ্যান্ড ম্যানিপুলেটেড টু এস্টাবলিশ কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। এইটা হচ্ছে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা যে ডেটাটা নিব। আর অবজারভেশনস মানে অবজার্ভিং সাবজেক্টস ইন এ ন্যাচারাল এনভায়রনমেন্ট হোয়ার ভেরিয়েবল ক্যান্ট বি কন্ট্রোলড, মানে আমরা এইখানে ভেরিয়েবলটা আসলে কন্ট্রোল করতে পারবো না বা রিসার্চারের হাতে থাকে না। তো কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে আমরা এই তিনটা অ্যাপ্রোচে ডেটা কালেক্ট করতে পারি, সার্ভে, এক্সপেরিমেন্টস অ্যান্ড অবজারভেশনস, ওকে।
কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে বা কোয়ালিটেটিভ স্টাডির ক্ষেত্রে আমরা 4 ধরনের ডেটা কালেক্ট করি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইন্টারভিউজ, এটা আসলে অনেক পপুলার। আস্কিং ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স ভার্বালি টু রেসপন্ডেন্টস, ফোকাস গ্রুপস ডিসকাসিং অ্যামং এ গ্রুপ অফ পিপল অ্যাবাউট এ টপিক টু গ্যাদার দেয়ার ওপিনিয়ন্স, মানে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তাদের সাথে ডিসকাস করে ডেটাটা গ্রহণ করি। গ্যাদার অফ অপিনিয়ন্স দ্যাট ক্যান বি ইউজড ফর ফার্দার রিসার্চ, ঠিক আছে। এরপরে এথনোগ্রাফি যেটা বলা হয়, পার্টিসিপেটিং ইন এ কমিউনিটি অর্গানাইজেশন ফর অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম টু ক্লোজলি অবজার্ভ কালচার অ্যান্ড বিহেভিয়ার। আর একটা হচ্ছে লিটারেচার রিভিউ। তো আমরা সবসময় নট নেসেসারি যে পার্টিসিপেন্টদের থেকে ডেটা কালেক্ট করি, ঠিক আছে। কোয়ালিটেটিভ রিসার্চের একটা বড় একটা পার্ট হচ্ছে লিটারেচার রিভিউ, সার্ভে অফ পাবলিশড ওয়ার্কস বাই আদার অথর্স। আপনারা জানেন যে লিটারেচার রিভিউয়ের মানে অনেকগুলা কিন্তু ভাগ আছে, পার্ট আছে। তো এর মধ্যে মানে অনেক ফেমাস হচ্ছে সিস্টেমেটিক রিভিউ। তো সিস্টেমেটিক রিভিউয়ে কিন্তু আপনার কোয়ালিটেটিভ সিনথেসিস এবং কোয়ান্টিটেটিভ সিনথেসিস দুইটা পার্টই আছে। তো সেখানে আমরা কোয়ালিটেটিভলি মানে এই দুইটা পার্টে অ্যানালাইজ করা যায়, মানে প্রিভিয়াসলি পাবলিশড যে পেপারগুলো আছে সেখান থেকে আমরা ডেটা এক্সট্র্যাক্ট করার পরে এই দুইটা কাজ আমরা করে থাকি, কোয়ান্টিটেটিভ সিনথেসিস অ্যান্ড কোয়ালিটেটিভ সিনথেসিস। তো তাহলে আমরা এখান থেকে শিখলাম যে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা এই 4টা মেথড বা অ্যাপ্রোচ ইউজ করে পার্টিসিপেন্টসদের থেকে ডেটা কালেক্ট করতে পারি। এই উপরে 3টা হচ্ছে অ্যাকচুয়ালি পার্টিসিপেন্টস থেকে আমরা ডেটা নিতে পারি। আর লিটারেচার রিভিউ মানে এটা আমরা বলতে পারি টাইপ অফ সেকেন্ডারি ডেটা, কারণ আমরা পেপারগুলো মানে প্রথমে আমরা সার্চ স্ট্র্যাটেজি মানে প্রথমে আমরা রিসার্চ টপিক বা কোশ্চেন ঠিক করি, তারপরে আমরা সার্চ স্ট্র্যাটেজি বিল্ড করি। আপনাদের সাথে আমি লিটারেচার রিভিউ শেয়ার করেছি, মানে আলোচনা করেছি, আপনাদের জানার কথা বা আমি বলছি এখন কানেক্ট করতে পারবেন। তারপরে আমরা যেটা করি, সার্চ স্ট্র্যাটেজি বিল্ড করার পরে আমরা বিভিন্ন ডেটাবেজে সেটা সার্চ করি, দেন পেপার আমরা ডাউনলোড করি। এরপরে হচ্ছে টাইটেল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট স্ক্রিনিং করি। টাইটেল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট যদি আমরা স্ক্রিনিং কমপ্লিট করে আমাদের যেগুলো মানে ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া থাকে সেগুলো আমরা যারা মিট করে তাদেরকে সেই পেপারগুলো আমরা রেখে দিই, আর বাদবাকিগুলো এক্সক্লুড করে দিই। তারপরে যে পেপারগুলো থাকে তারপরে আমরা কী করি, ফুল টেক্সট স্ক্রিনিং করি। ফুল টেক্সট স্ক্রিনিং করার পরে এরপরে হচ্ছে আমরা কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভলি সেই পেপারটাকে মানে সেই ডেটাগুলো এক্সট্রাক্ট করার পরে আর কি কোয়ান্টিটেটিভ অ্যান্ড মানে কোয়ালিটেটিভ সিনথেসিস বা অ্যানালাইসিস করি। এই হচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডেটা কালেকশনের মেথডস। এখন কথা হলো যে কখন আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথডসটা ইউজ করব। ইউজ কোয়ান্টিটেটিভ রিসার্চ ইফ ইউ ওয়ান্ট টু কনফার্ম অর টেস্ট সামথিং, এ থিওরি অর হাইপোথিসিস, হ্যাঁ, মানে যেটাই হোক না কেন। এখানে ফর এক্সাম্পল রিসার্চ কোয়েশ্চেন 1, হাউ স্যাটিসফাইড আর ইউ উইথ ক্লিনলিনেস অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ আওয়ার গভর্নমেন্ট হসপিটাল ফ্যাসিলিটি। তো এইখানে কিন্তু আমরা মানে পেশেন্ট স্যাটিসফ্যাক্টরিয়ার একটা স্টাডি করতে চাচ্ছি। তারপরে হাউ ইজি ওয়াজ ইট টু শিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ আওয়ার ফ্যাসিলিটি, হ্যাঁ, বলতে পারি আমরা এটা ডক্টর অ্যাপয়েন্টমেন্টসের কথা। হাউ লং ডিড ইউ ওয়েট টু বি সিন বাই দ্য প্রোভাইডার। তো এখানে আমরা যে রিসার্চ কোশ্চেনগুলো আছে সেগুলো যখন আমরা কোশ্চেনটা মানে আমরা সেট করার পরে আমাদের স্টাডি অ্যাপ্রোচ বা রিসার্চ অ্যাপ্রোচ ঠিক করতে হবে। তো এইটা আমরা যদি কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে মানে ডেটাটা কালেক্ট করতে চাই বা কোয়ান্টিটেটিভ স্টাডি করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের সার্ভে স্টাডি করতে হবে। তো এখানে দেখেন আমি একটা এক্সাম্পল দিয়েছি, ইউ সার্ভে 500 পেশেন্টস অ্যাট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, okay, and ask them questions such as on a scale from 1 to 5 how satisfied are you with hospital service। তার মানে এখানে আমাদের মানে যেটা করছি আমরা যে হসপিটাল সার্ভিসের সাথে মানে তারা কতটা সন্তুষ্ট সেটা আমরা একটা স্কেলে তাদের থেকে ডেটাটা নিচ্ছি এবং নিউমেরিক স্কেল এখানে দেখেন 1 to 5, তাই না। তো তারা যেটা করবে এটাকে মানে রেসপন্স করবে বা আমাদেরকে উত্তর দেবে। এরপরে আমরা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ মানে যখন আমরা অ্যানালাইসিস প্ল্যান বা প্রসিডিউরে যাব তখন কি করব, এখানে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পারফর্ম করতে পারি, মানে আমরা যে ডেটাটা পেলাম টু ড্র কনক্লুশন। সাথে ধরেন অন অ্যাভারেজ পেশেন্টস রেটেড হসপিটাল সার্ভিস 3.4, ঠিক আছে, মানে আপনার 5-এর মধ্যে তারা এটা রেট করেছে 3.4। তাহলে এই যে আমরা একটা সামারি পেলাম এটা কিন্তু আমাদের একটা কোয়ান্টিটেটিভ সামারি। এই জন্য এই স্টাডিটাকে আমরা বলছি হচ্ছে
কোয়ান্টিটেটিভ স্টাডি। তো আমরা এটা কখন ইউজ করব? এই যে এই মানে যে এক্সাম্পলটা এখানে দিয়েছি সেটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারছেন যে আমাদের এই স্টাডি কোশ্চেনটা যখন আমরা সেট করব তারপরেই আমাদেরকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে এটাকে আমি কোয়ালিটেটিভলি অ্যানালাইজ করব, মানে কালেক্টেড ডেটা, অথবা কোয়ান্টিটেটিভলি। ওকে, আচ্ছা, এটা একটু আছে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আপনি বুঝতে পারছেন সবাই? আপনারা কাইন্ডলি রেসপন্স করবেন, হ্যাঁ? আপনার কি ওকে, নেক্সট হচ্ছে কিভাবে আমরা কোয়ালিটেটিভ ডেটা কালেক্ট, হোয়েন টু ইউজ কোয়ালিটেটিভ রিসার্চ মেথডস, মানে কখন আমরা আসলে রিসার্চ কোয়ালিটেটিভ রিসার্চ মেথডটা ইউজ করব। ইউজ কোয়ালিটেটিভ রিসার্চ ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড সামথিং, ফর এক্সাম্পল কনসেপ্টস, থটস, এক্সপেরিয়েন্সেস, হ্যাঁ। রিসার্চ কোশ্চেন। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে। আপনাদের সাথে যে যারা আমাদের প্রিভিয়াস রিসার্চ মেথডস ক্লাস করেছেন, কেস স্টাডি, কেস সিরিজ, হ্যাঁ, এগুলা কোন ধরনের স্টাডি সাধারণত? কেউ কি বলবেন? এই যে যতটুকু, ইয়েস, ইয়েস, কারো কোনো কনফিউশন আছে যে এটা কোয়ালিটেটিভ যে বললাম এটার পেছনে তো অবশ্যই লজিক আছে, তাই না? আচ্ছা, কেস স্টাডি বলতে আমরা কি বুঝি, বা কেস রিপোর্ট যেটা আমরা বলি? হ্যাঁ, ডিটেল প্রেজেন্টেশন অফ এ কেস, হ্যাঁ, পেশেন্টের একটা কেস নিয়ে যখন আমরা কাজ করি আর কি, যেটাকে আমরা হ্যাঁ, রেয়ার আউটকামস। ওকে, আর কেস সিরিজের ক্ষেত্রে আমরা সাধারণত গ্রেটার দেন 10 কেস করি, কনসিডার করার চেষ্টা করি, তাই না? তো ওখানেও কিন্তু আপনার প্রত্যেকটা কেসের ডিটেল প্রেজেন্টেশন থাকে, কিন্তু কথা হলো যে এই ধরনের স্টাডিটিকে আমরা বলি কোয়ালিটেটিভ স্টাডি, তাই না? কারণ এই যে আপনি যেটা বললেন রেয়ার আউটকামস স্টাডি, তাই না? তো তখন আমরা কি করি, তাদের এই যে থটস আর এক্সপিরিয়েন্সেস সেটা আমরা অ্যানালাইসিস করার প্ল্যান করি বা ট্রাই করি। এই জন্য এই টাইপের রিসার্চকে আমরা বলে থাকি কোয়ালিটেটিভ রিসার্চ মেথডস, হ্যাঁ। তো ফার্স্টে দেখেন এই যে হাউ স্যাটিসফাইড আর ইউ উইথ আওয়ার হেলথ কেয়ার সার্ভিস, এই কোয়েশ্চেনটা যদি আমরা অ্যাড্রেস করে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচে রিসার্চটা করতে চাই, তাহলে আমরা বলেছিলাম যে কোয়ালিটেটিভ রিসার্চে বা রিসার্চ মেথডে আমাদের রেসপন্ডেন্ট সংখ্যা কম হলেও চলবে, বা কম লাগে আর কি স্টাডি করতে। তো এখানে ইউ কন্ডাক্ট ইন-ডেপথ ইন্টারভিউজ উইথ 100 পেশেন্টস and ask them open-ended questions such as how satisfied are you with our healthcare service. উপরেরটা এই কোয়ান্টিটেটিভ স্টাডিতে আমরা একটা ফিক্সড অপশন দিয়েছিলাম যে আপনি 1 থেকে 5-এর মধ্যে রেট করবেন। এখানে কি আমরা তা বলেছি? এই কোশ্চেন দ্বারা আমি তার থেকে কি এক্সপেক্ট করতেছি, আপনারা কেউ একটু বলেন। এই যে এটা তার থটস, রাইট? সে কি ইয়েস, কারণ আমরা এখানে কোনো কিছু ফিক্স করে দেইনি। দেন হোয়াট ইজ দ্য মোস্ট পজিটিভ অ্যাসপেক্ট অফ আওয়ার হেলথ কেয়ার সিস্টেম, এটাও সেম, এখানেও কিন্তু আমরা ওপেন এন্ডেড কোশ্চেন করেছি। তো এখানে ওপেন এন্ডেড কোশ্চেন আমরা করেছি, দেখেন এখানে 100 পেশেন্টস অ্যান্ড আস্ক দেম ওপেন এন্ডেড কোশ্চেন। তো এরকম আমাদের আরও কোশ্চেন থাকতে পারে, হোয়াট ক্যান বি ইমপ্রুভ দ্য হেলথ কেয়ার সিস্টেম। ওকে, এরপরে তাদের থেকে আমরা যেটা ডেটাটা পেলাম সেটা কালেক্ট অ্যান্ড স্টোর করার পরে আমাদের কাজ হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে ঢোকা। বেসড অন আনসার্স ইউ ক্যান আস্ক ফলো আপ কোয়েশ্চেন্স টু ক্লারিফাই থিংস, হ্যাঁ। ইউ ট্রান্সক্রাইব অল ইন্টারভিউজ ইউজিং ট্রান্সক্রিপশন সফটওয়্যার। এটা নিয়ে আসলে আমাদের একটা সেমিনার হবে কোয়ালিটেটিভ রিসার্চ মেথডস, সেখানে আপনাদেরকে এটা দেখানো হবে। অ্যান্ড ট্রাই টু ফাইন্ড কমনালিটিস অ্যান্ড প্যাটার্নস, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ অ্যাপ্রোচে যদি আমরা এই স্টাডিটা করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ওপেন এন্ডেড কোশ্চেন করতে হবে ফার্স্ট অফ অল কথা, তারপরে সেটাকে আমাদের থিমেটিক অ্যানালাইসিস করতে হবে, বা যেটা বললাম যে কমনালিটিস যেটা থাকে সেটা আমাদের, বা একটা প্যাটার্ন খুঁজে পাওয়ার জন্য যেটা থাকে সেটা আমাদেরকে করতে হবে। এরপরে আমরা কখন আসলে মিক্সড রিসার্চ মেথডসটা করব, চুজ করব? ধরেন ইউ কন্ডাক্ট ইন্টারভিউজ টু ফাইন্ড আউট হাউ স্যাটিসফাইড পেশেন্টস আর উইথ আওয়ার হেলথ কেয়ার সিস্টেম থ্রু ওপেন এন্ডেড কোশ্চেন্স। You learn things you never thought about before and gain new things. Okay, later you use survey to test these
ইনসাইটস অন লার্জ স্কেল। আচ্ছা, তাহলে এখানে ফার্স্ট যে পার্টটা ছিল কই গেল, এই ফার্স্ট পার্টটা একটু আমি এটা মুছে দিচ্ছি। কাইন্ডলি কেউ একটু মানে বলবেন এই যে এই পর্যন্ত এইটা কোন ধরনের স্টাডি ছিল, এটা কিন্তু আপনাদের বলা উচিত। ইয়েস, এটা ছিল আমাদের কোয়ালিটেটিভ স্টাডি। এখন এখানে আমরা একটা কোয়ালিটেটিভ স্টাডি করেছি, করার পরে আমাদের ইয়ে কী ছিল যে আমরা এখানে ইউ লার্ন থিংস ইউ নেভার থট অ্যাবাউট বিফোর, খেয়াল করেন কথাটা, অ্যান্ড গেইন নিউ ইনসাইটস। এখান থেকে আমরা একটা নিউ ইনসাইট পেয়েছি। পরে যদি আমরা আসলে চাই যে এখানে আমরা যে ইনসাইটটা পেলাম এটা লার্জ স্কেলে আমরা দেখতে চাই, টেস্ট করতে চাই, তখন আমরা কি করব, একটা সার্ভে রান করতে পারি। এই পরবর্তী এই স্টাডিটাকে আমরা কি বললাম, মানে এই স্টাডিটা অ্যাকচুয়ালি কোন টাইপের স্টাডি হবে? ইয়েস, কোয়ান্টিটেটিভ। তাহলে ওভারঅল ওই দুইটা মিলে আমাদের কোন ধরনের রিসার্চ মেথড হবে? ওকে, ইটস অলসো পসিবল টু স্টার্ট উইথ এ সার্ভে। এখানে আমরা ফার্স্টে কোয়ালিটেটিভ করেছি, তারপরে কোয়ান্টিটেটিভ, রাইট? তো আমরা যদি সার্ভে দিয়ে স্টার্ট করি তাহলে এটা কোন ধরনের মানে ইয়া হবে, মেথডস? এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, ফলোড বাই ইন্টারভিউস টু বেটার আন্ডারস্ট্যান্ড দ্য রিজনস বিহাইন্ড দ্য ট্রেন্ডস। পরে যেটা করতে চাচ্ছে যে দেখেন, ইন্টারভিউস টু বেটার আন্ডারস্ট্যান্ড দ্য রিজনস বিহাইন্ড দ্য ট্রেন্ডস, তখন এইটা হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ, রাইট? আর আগের কি পার্ট ছিল? কোয়ান্টিটেটিভ। দেখেন দুইটা অ্যাপ্রোচেই কিন্তু আমরা এই মিক্সড মেথডসটা ইউজ করতে পারি। ফার্স্টে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে আমরা একটা কোয়ালিটেটিভ স্টাডি করেছি এবং সেখান থেকে একটা নিউ ইনসাইটস গেইন করেছি। পরে আমরা ওইটা লার্জ স্কেলে জানার জন্য একটা সার্ভে স্টাডি বা যেটাকে আমরা কোয়ান্টিটেটিভ স্টাডি বলছি, টু টেস্ট দিজ ইনসাইটস অন এ লার্জ স্কেল, সেটা আমরা করলাম। আর যদি এমনও হতে পারে যে আমরা একটা সার্ভে করেছি, হ্যাঁ, এবং আমরা একটা ওভারঅল ট্রেন্ডস পেয়েছি, সেই ট্রেন্ডটা ভালোভাবে বোঝার জন্য এবং তার পেছনে কোন ধরনের রিজন আছে সেই রিজনটা খোঁজার জন্য পরবর্তীতে আমরা কোয়ালিটেটিভ স্টাডি করতে পারি। তাহলে আমরা এই যে মানে দুইটা ইয়ে দেখলাম এখানে পয়েন্টস, যে প্রথমে কোয়ালিটেটিভ পরে কোয়ান্টিটেটিভ হতে পারে, আবার ফার্স্টে কোয়ান্টিটেটিভ বা পরে কোয়ালিটেটিভ হতে পারে। যখন আমরা এই দুইটা অ্যাপ্রোচ একসাথে কাজ করি, মিলায়ে কাজ করি, সেটাকে আমরা বলি মিক্সড মোড রিসার্চ বা মিক্সড রিসার্চ মেথডস। এখন কথা হলো, যখন আমরা কোয়ান্টিটেটিভ স্টাডির ক্ষেত্রে ডেটা কালেক্ট করবো, অবশ্যই কোয়ান্টিটেটিভ ডেটা, তো হাউ টু অ্যানালাইজ কোয়ান্টিটেটিভ ডেটা? খুবই সিম্পল, কোয়ান্টিটেটিভ ডেটা ইজ বেসড অন নাম্বারস, রাইট? তো সিম্পল ম্যাথ অর মোর অ্যাডভান্সড স্ট্যাটিস্টিক্যাল মেথডস or procedures is used to discover patterns in the data. Okay, the results are often reported in graphs and tables. এটা কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিসের কথা বলছি। অ্যাপ্লিকেশনস অর সফটওয়্যার সাচ অ্যাজ এক্সেল হতে পারে, এসপিএসএস, স্ট্যাটা, অনেক ধরনের স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার আছে। আর প্রোগ্রামিং অর পাইথন ক্যান বি ইউজ টু ক্যালকুলেট থিংস লাইক অ্যাভারেজ স্কোরস, নাম্বার অফ টাইমস অ্যান্ড টাইমস এ পার্টিকুলার আনসার্স ওয়াজ গিভেন, হ্যাঁ, দ্য কোরিলেশন অর কজেশন বিটুইন টু অর মোর ভেরিয়েবলস, গতদিন আমরা আলোচনা করেছি। What is univariate analysis, bivariate analysis and multivariate analysis? The reliability and validity of the results, অর্থাৎ আমরা একটা রেজাল্ট পেলাম সেটা আমরা স্ট্যাটিস্টিক্যালি ভ্যালিড কিনা বা রিলায়েবল কিনা সেটা আমরা টেস্ট করতে পারি বাই ইউজিং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, রাইট? তো তাহলে আমরা কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইজ করার ক্ষেত্রে এটা সাধারণত আমরা, যেহেতু কোয়ান্টিটেটিভ ডেটা মোস্টলি বেসড অন নাম্বারস, আমরা এটা স্ট্যাটিস্টিক্যালি অথবা ম্যাথমেটিক্যালি মানে অ্যানালাইজ করে থাকি টু ডিসকভার নিউ প্যাটার্নস। হ্যাঁ, রেজাল্ট সাধারণত আমরা যেটাতে প্রকাশ করে থাকি সেটা হচ্ছে টেবল আর গ্রাফস। আর আমরা স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজেস বা সফটওয়্যার যেগুলো থাকে সেগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি টু ক্যালকুলেট সামারি। হ্যাঁ, যেমন একটু আগে বললাম যে আপনার অ্যাভারেজ স্কোর হতে পারে, মিডিয়ান স্কোর হতে পারে, অথবা আমরা এখান থেকে কোয়ার্টাইল বের করতে পারি, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইউজ করতে পারি বা বের করতে পারি। ওকে, দেন হচ্ছে কিভাবে আমরা হাউ টু অ্যানালাইজ কোয়ালিটেটিভ ডেটা। তো আমরা একটু আগে দেখলাম যে কোয়ান্টিটেটিভ ডেটা মোস্টলি বেসড অন নাম্বারস, কিন্তু কোয়ান্টিটেটিভ ডেটা আর কোয়ালিটেটিভ ডেটা ইজ মোর ডিফিকাল্ট টু অ্যানালাইজ দেন কোয়ান্টিটেটিভ ডেটা, অবভিয়াসলি, কারণ ইট কনসিস্ট অফ টেক্সট, ইমেজেস, অডিওস আর ভিডিওস ইনস্টেড অফ নাম্বারস, রাইট? তো
তো আমরা একটা নিউমেরিক্যাল ডেটা যত সহজে অ্যানালাইজ করে ফেলতে পারি, টেক্সচুয়াল ডেটা বা ইমেজেস বা ইমেজ ডেটা, অডিও বা ভিডিও টাইপের ডেটা এত সহজে কিন্তু অ্যানালাইসিস করতে পারি না। সাম কমন অ্যাপ্রোচেস টু অ্যানালাইজ কোয়ালিটেটিভ ডেটা ইনক্লুড, আমরা এটা যেটা করতে পারি যে কোয়ালিটেটিভ কন্টেন্ট অ্যানালাইসিস, মানে কি ট্র্যাকিং দ্য অকারেন্সেস, পজিশন অ্যান্ড মিনিং অফ ওয়ার্ডস অর ফ্রেজেস। থিমেটিক অ্যানালাইসিস, এখন আমরা শিখবো যে হোয়াট ইজ থিম অ্যান্ড থিমেটিক অ্যানালাইসিস। থিমেটিক অ্যানালাইসিস মানে বোঝায় ক্লোজলি এক্সামিনিং দ্য ডেটা টু আইডেন্টিফাই দ্য মেন থিমস অ্যান্ড প্যাটার্নস। হ্যাঁ, আমরা যে ডেটা ইন্টারভিউর মাধ্যমে যে ডেটাটা আমরা করি, সেখান থেকে মূলত আমরা মেইন থিমস বা প্যাটার্ন খোঁজার চেষ্টা করি। এরপর হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস, এটা হচ্ছে স্টাডিং হাউ কমিউনিকেশন ওয়ার্কস ইন সোশ্যাল কনটেক্সট। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে কোয়ালিটেটিভ ডেটা মোর ডিফিকাল্ট টু অ্যানালাইজ দেন কোয়ান্টিটেটিভ ডেটা। এই সাধারণত কোয়ান্টিটেটিভ ডেটাটা নাম্বারে হয়ে থাকে, রাইট? আর এটা টেক্সট, ইমেজ, অডিও অ্যান্ড ভিডিও, যে ইনস্টেড অফ নাম্বারস। হ্যাঁ, আর এখানে আমরা অ্যানালাইসিস করতে পারি কোয়ালিটেটিভ কন্টেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে, থিমেটিক অ্যানালাইসিসের মাধ্যমে, অথবা ডিসকোর্স অ্যানালাইসিসের মাধ্যমে। আমরা এখন টাইপস অফ রিসার্চ বেসড অন অবজেক্টিভের উপর ভিত্তি করে রিসার্চ 4 ধরনের। একটা হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ, এটার কাজ হচ্ছে টু এক্সপ্লোর দ্য মেইন অ্যাসপেক্টস অফ, আমরা যে রিসার্চটা করবো, যেটা মানে আন্ডার রিসার্চ প্রবলেম, মানে যে কোনো আমার রিসার্চের উদ্দেশ্যটাই প্রবলেম সলভিং, রাইট? তো এক্সপ্লোর দ্য মেইন অ্যাসপেক্ট, ঠিক আছে, এক্সপ্লোরেটরি রিসার্চের কাজ। এক্সপ্লোরেটরি আর একটা এক্সপ্লানেটরি, এই দুইটার মধ্যে একটা আমাদের একটু মানে কনফিউশন আছে। এক্সপ্লোরেটরি রিসার্চ যদি আমরা একটা উদাহরণ নিই, যে ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন বিটুইন স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার। তো আমরা একটা সার্ভে স্টাডি করলাম, সেখান থেকে আমরা দেখলাম যে কত পার্সেন্ট মানুষ স্মোকিং করে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের একটা সামারি আমরা বলে দিলাম যে ফর এক্সাম্পল 40%, ধরেন আপনার 40,000 স্টুডেন্টের মধ্যে হচ্ছে মানে 40% স্মোকিং করে। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু আমরা এখানে এটা বর্ণনা করিনি যে মানে লাং ক্যান্সারের সাথে স্মোকিংয়ের কী সম্পর্ক, মানে এই যে কজ অ্যান্ড ইফেক্ট, এটা কিন্তু আমি বর্ণনা করিনি। তো যেখানে আসলে আমরা এই কজ অ্যান্ড ইফেক্ট বর্ণনা করি না, সেটাকে বলি এক্সপ্লোরেটরি রিসার্চ। আর যেখানে কজ অ্যান্ড ইফেক্ট বর্ণনা করি, সেটাকে বলা হয় এক্সপ্লানেটরি রিসার্চ। মানে হচ্ছে ধরেন কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস, ঠিক আছে? লাং ক্যান্সার কেন হয়? স্মোকিংয়ের কারণে, মানে স্মোকিং কজেস ক্যান্সার। খুবই সিম্পল, দেখেন এটা মানে তার মানে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ আমরা এখানে ডেসক্রাইব করি বা অ্যানালাইজ করি বা বর্ণনা করি, ঠিক আছে? ওয়েল ডিফাইন্ড প্রবলেম। তাহলে এক্সপ্লোরেটরি আর প্ল্যানেটরি এই দুইটা নিয়ে আসলে কনফিউজড হওয়ার কিছু নাই। এক্সপ্লোরেটরি রিসার্চ যেটা জাস্ট একটা সামারি দাঁড় করাতে পারে, যেটা বললাম মেন অ্যাসপেক্টস, এটা আমাদের বর্ণনা করতে পারে, কিন্তু কজাল রিলেশনশিপ মানে কজ অ্যান্ড ইফেক্টটা বর্ণনা করতে পারবে না। কিন্তু এক্সপ্লানেটরিতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে মানে আপনার স্মোকিং এবং লাং ক্যান্সারের মধ্যে যে কজ অ্যান্ড ইফেক্ট বা মানে একটা সম্পর্ক, সেটা আমরা এটা বর্ণনা করতে পারি। Descriptive research aims to accurately and systematically describe a population, situation or phenomenon. Okay, এটাও খুব সিম্পল। আর কোরিলেশন, কো মিনস একই, কো এই কথাটার মানে হলো একই। তার মানে হচ্ছে আমরা এখানে দেখতে চাই মানে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপটা মানে আইডেন্টিফাই করতে চাই। এই জন্য এখানে বলা হয়েছে কোরিলেশনাল রিসার্চ ইজ এ টাইপ অফ রিসার্চ মেথড দ্যাট ইনভলভস অবজার্ভিং টু ভ্যারিয়েবলস in order to establish a statistical corresponding relationship between them. হ্যাঁ, মানে ধরেন ফর এক্সাম্পল এখানে যদি আমরা চিন্তা করি যে ইয়ার অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড স্যালারি, এদের মধ্যে কোরিলেশনটা কী, মানে সম্পর্কটা কী? খুবই সিম্পল, যদি আমাদের মানে এক্সপেরিয়েন্স বাড়ে স্যালারি বাড়বে, খুবই সিম্পল কথা। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যদি এক্সপিরিয়েন্স বাড়ে স্যালারি বাড়ে, তার মানে দুইটাই বাড়ছে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে পজিটিভ কোরিলেশন। অন দ্য আদার হ্যান্ড, ধরেন আমরা যদি এরকম চিন্তা করি যে কীভাবে আমরা এটা বর্ণনা করতে পারি, ধরেন আরেকটা চিন্তা করি, যেমন ধরেন এজ অ্যান্ড হাইট, এজ ইনক্রিজেস, হাইট অলসো ইনক্রিজেস, তার মানে এখানে আমাদের দুইটাই ইনক্রিজ হচ্ছে, তাহলে আমরা এটাকে বলতে পারি পজিটিভ কোরিলেশন, তাই না? পজিটিভ কোরিলেশন। কিন্তু ধরেন একটা বাড়ে আর একটা কমে, সেটাকে আমরা বলতে পারি নেগেটিভ কোরিলেশন, ঠিক আছে?
আর যদি কোনো মানে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো সম্পর্কই না থাকে, তার মানে আসলে দেয়ার ইজ নো কোরিলেশন, সেখান থেকে কোরিলেশন আসলে শূন্য সেটার বেলায়। আমরা এটা শিখবো স্ট্যাটিস্টিক্যালি মানে কীভাবে ক্যালকুলেট করতে হয়। আমি জাস্ট এক্সাম্পলগুলো দিলাম আপনাদেরকে যাতে ভালোভাবে বুঝতে পারেন। তাহলে আমরা এখানে যেগুলো মানে বললাম যে অবজেক্টিভের উপর ভিত্তি করে 4 ধরনের রিসার্চ রয়েছে। একটা হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ, যেটার কাজ হচ্ছে মেইন অ্যাসপেক্টকে বর্ণনা করা। এক্সপ্লানেটরি হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপটাকে ডেসক্রাইব করতে পারে। ডেসক্রিপটিভ স্টাডি হচ্ছে অ্যাকুরেটলি অর সিস্টেমেটিক্যালি একটা পপুলেশনকে অথবা সিচুয়েশনকে বা কোনো ঘটনাকে বর্ণনা করতে পারে। আর কোরিলেশনাল রিসার্চ সেটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে যেটা মানে রিলেশনশিপটা বর্ণনা করতে পারে, যে দুইটা ভ্যারিয়েবল কি পজিটিভলি কোরিলেটেড অথবা নেগেটিভলি কোরিলেটেড বা তাদের মধ্যে কোনো সম্পর্কই নাই এরকম। এখন এই যে আমরা কোয়ান্টিটেটিভ মেথডটা হ্যালো এই আচ্ছা, একটু পরে আমরা দেখব যে এই দুটার ডিফারেন্স কী আর অবজেক্টিভ কী। হ্যাঁ, একটু আমাদের 2-3টা স্লাইড পরে আছে ইনশাল্লাহ। ওকে, রোল অফ কোয়ান্টিটেটিভ মেথডস ইন পাবলিক হেলথ। আমরা যে কোয়ান্টিটেটিভ মেথড শিখলাম বা কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস আমরা অ্যাকচুয়ালি শিখব, এইটার কী কী রোল আছে পাবলিক হেলথে। হ্যাঁ, এটা আমি রিসার্চ মেথডসে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আবার আমি এটা রিপিট করছি কারণ আসলে আমাদের এটা এখন প্রয়োজন হবে। প্রথমে আমি করি যে কোয়ান্টিটেটিভ মেথড যে মানে আমরা ইউজ করি বা কোয়ান্টিটেটিভ মেথডের আসলে ভূমিকা কী। এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স আর দ্য বেসিক সায়েন্সেস অফ পাবলিক হেলথ। আমরা গতদিনও বলেছিলাম এটা। পাবলিক হেলথ ইনভেস্টিগেশনস ইউজ কোয়ান্টিটেটিভ মেথডস হুইচ কম্বাইন টু ডিসিপ্লিনস অফ এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স। মূলত আমাদের এই কোয়ান্টিটেটিভ মেথডটা এই দুইটা ফিল্ড বা ডিসিপ্লিনই ব্যবহার করে থাকে। এপিডেমিওলজি ইজ the understanding of disease development and the method used to uncover the etiology, progression and the treatment of disease. Okay, আর ইনফরমেশন ইজ কালেক্টেড টু ইনভেস্টিগেট এ কোয়েশ্চেন। নিশ্চয়ই একটু মানে আমরা প্রথম দিনে বলেছিলাম যে আমাদের কোনো একটা সমস্যার সমাধান করার জন্য আগে প্রথমে আমাদের প্রশ্ন নির্ধারণ করতে হয়, তারপরে আমরা ওই প্রশ্নের উপর বেস করে ডেটা কালেক্ট করি। ঠিক আছে, দ্য মেথডস অ্যান্ড টুলস অফ বায়োস্ট্যাটিস্টিক্স আর ইউজ টু অ্যানালাইজ the data to aid decision making. Obviously আমরা যেহেতু পপুলেশন লেভেলে কাজ করি পাবলিক হেলথের বেলায়, সেখান থেকে আমরা ডেটা কালেক্ট করি এবং আমরা সেখানে রিকমেন্ডেশন বা পলিসি মেকিং বা ডিসিশন মেকিংয়ে হেল্প করি বাই ইউজিং স্ট্যাটিস্টিক্যাল মেথডস অথবা বাই অ্যানালাইজিং দিস ডেটা। হ্যাঁ, এখন আমরা আসি এই যে আমরা এখানে যে রোলগুলো পড়লাম, এই রোলগুলো অ্যাকচুয়ালি আপনার পাবলিক হেলথের একটা পুরো মানে রিসার্চ প্রসিডিওরে কীভাবে কাজ করে, মানে কোন কোন স্টেপে কীভাবে কাজ করে সেটা। ফার্স্টে হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন অ্যাড্রেস করতে হয়। ঠিক আছে, যে কোনো একটা মানে রিসার্চ কোয়েশ্চেন বা অর হাইপোথিসিস, মানে আমাদের একটা অনুমান বা অনুকল্প মানে সেট করতে হয়। জেনারেট হাইপোথিসিস বেসড অন সায়েন্টিফিক মেথডস, বেসড অন অবজারভেশনস, হ্যাঁ, বেসড অন রেজাল্টস অফ প্রেয়ার স্টাডিজ। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যখন আমরা একটা রিসার্চ প্রবলেম সেট করি তখন কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে প্রিভিয়াস স্টাডি কী হয়েছে সেটা খুঁজে বের করা। তার মানে প্রথম হচ্ছে আমাদের এই একটা কোশ্চেন নির্ধারণ করার পরে আমরা মানে কোন কোন বিষয়ের উপরে বেস করে কোশ্চেন মানে নির্ধারণ করব সেটা এখানে বলেছি, যে সায়েন্টিফিক মেথডসের উপর বা সায়েন্টিফিক যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা একটা প্রশ্ন নির্ধারণ করব। এরপর যেমন এখানে ধরেন একটা মানে টপিক বা কোশ্চেন এভাবে হতে পারে, দ্য রিস্ক অফ ডেভেলপিং লাং ক্যান্সার রিমেইনস কনস্ট্যান্ট ইন দ্য লাস্ট 5 years। ধরেন এটা আমার একটা হাইপোথিসিস। হ্যাঁ, তো এইটা আসলে মানে আমার এটা সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, তো এটা আমাকে আসলে প্রুফ করতে হবে। এরপরে ধরেন দ্য ইউজ অফ এ সেল ফোন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপিং ব্রেন টিউমার। আসলে কি মানে সেলফোন মানে ইউজ যে আমরা করি এটার সাথে আসলে ব্রেন টিউমারের মানে হওয়ার বা ডেভেলপ করার কোনো সম্পর্ক আছে কি না। তো এই যে প্রথমে আমাদের কাজ হচ্ছে অ্যাড্রেসে পাবলিক হেলথ কোশ্চেন, মানে একটা রিসার্চ কোশ্চেন দাঁড় করানো। এখানে এক্সাম্পল দুইটা দেখে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এরপরে এই যে প্রশ্ন দাঁড় করালাম, এরপরের কাজ কি, এই প্রশ্নগুলোকে আমাদের আসপেক্টসে ভাগ করা, মানে হচ্ছে কিওয়ার্ডে ভাগ করা। যেমন ধরেন এই যে এখানে যে প্রশ্নটা,
এখানে আমাদের মানে মেইন কিওয়ার্ড কী কী আছে, লাং ক্যান্সার, ঠিক আছে, লাং ক্যান্সারটা রিমেইনস কনস্ট্যান্ট ইন 5 ইয়ার্স। তো নেক্সট যেটা সেটা আরও ভালো করে আমরা বুঝতে পারবো যে এইখানে আমাদের কিওয়ার্ড কী কী, সেল ফোন, ঠিক আছে, তারপরে হচ্ছে ডেভেলপিং ব্রেন টিউমার, তাই না? তো এই যে কিওয়ার্ডসগুলো থাকে বা এই যে একটা মানে রিসার্চ কোশ্চেন বা হাইপোথিসিস বা টপিকস আমরা কি করি, কিওয়ার্ডসে ভাগ করব, মানে ডিভাইড করব বা আসপেক্টে ভাগ করব। এরপরে আমরা এইগুলোর উপর ভিত্তি করে আমরা লিটারেচার সার্চ করি বা পেপার সার্চ করি, করে তারপরে আমরা যে হাইপোথিসিসটা দাঁড় করালাম বা কোশ্চেনটা দাঁড় করালাম মানে করিয়েছি ফার্স্টে একদম, ওইটা আবার রিফাইন করি বেসড অন প্রিভিয়াস স্টাডিজ। হ্যাঁ, এখন ওইটা করার পরে মানে আমাদের এই ফার্স্ট স্টেপ পার করার পরে তারপর কাজ হচ্ছে কন্ডাক্ট এ স্টাডি। আচ্ছা, প্রথমে হচ্ছে সার্ভে স্টাডি ইজ ইউজ টু এস্টিমেট দ্য কন্টেক্ট দ্য এক্সটেন্ট অফ ডিজিজ ইন দ্য পপুলেশন। ওকে, এটা হচ্ছে সার্ভের কাজ। সার্ভিলেন্স স্টাডি, এটা মানে কি বোঝায়, ইজ ডিজাইন টু মনিটর অর ডিটেক্ট স্পেসিফিক ডিজিজেস, যেমন ধরেন ডেঙ্গু সার্ভিলেন্স, তাই না? অবজারভেশনাল স্টাডিজ, এটা মানে কি ইনভেস্টিগেট অ্যাসোসিয়েশন বিটুইন অ্যান এক্সপোজার অ্যান্ড এ ডিজিজ আউটকাম, দে রিলাই অন ন্যাচারাল অ্যালোকেশন অফ ইন্ডিভিজুয়ালস টু এক্সপোজড অর নন এক্সপোজড গ্রুপস। আর এক্সপেরিমেন্টাল স্টাডি যেটা, সেটা আপনারা বুঝতেই পারছেন যে এটা আসলে আমাদের এক্সপেরিমেন্ট করতে হয়। অলসো ইনভেস্টিগেট দ্য অ্যাসোসিয়েশন বিটুইন এক্সপোজার অফেন থেরাপিউটিক ট্রিটমেন্ট অ্যান্ড ডিজিজ আউটকাম, মানে এখানে মূলত আমাদের যে কোনো একটা ইন্টারভেনশন প্রয়োগ করা হয় বা ট্রিটমেন্ট। ইন্ডিভিজুয়ালস আর ইন্টেনশনালি প্লেসড ইন টু দ্য ট্রিটমেন্ট গ্রুপস, এই যে দেখতে পাচ্ছেন ট্রিটমেন্ট গ্রুপস বাই ইনভেস্টিগেটর্স, মানে হচ্ছে যিনি অ্যাকচুয়ালি এই রিসার্চটা কন্ডাক্ট করবেন, ঠিক আছে? তাহলে যেটা বললাম যে ফার্স্টের কাজ হচ্ছে একটা প্রশ্ন নির্ধারণ করা, তারপরের কাজ হচ্ছে আমাদের একটা স্টাডি কন্ডাক্ট করা। তো এখানে কোন ধরনের স্টাডি আমরা সিলেক্ট করতে চাই সেটা আমাদের ব্যাপার। সার্ভে স্টাডির কাজ কী সেটা আমরা শিখলাম, সার্ভিলেন্সের কাজ কী, অবজারভেশনাল এবং এক্সপেরিমেন্টাল স্টাডির কাজ কী সেটা আমরা এখান থেকে দেখলাম। এটা হয়ে যাওয়ার পরে আমরা একটা স্টাডি ডিজাইন করার পরে আমাদের কাজ হলো কালেক্ট দ্য ডেটা। আমাদের এখন কী করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে। সেই ডেটাটা নিউমেরিক্যাল ফ্যাক্টস, মেজারমেন্টস অর অবজারভেশনস অবটেন ফ্রম অ্যান ইনভেস্টিগেশন টু আনসার এ কোয়েশ্চেন, ইনফ্লুয়েন্স অফ টেম্পোরাল অ্যান্ড সিজনাল ট্রেন্ডস, হ্যাঁ, অন দ্য রিলায়েবিলিটি অ্যান্ড অ্যাকুরেসি অফ ডেটা। এটা হচ্ছে আমাদের ডেটা কালেকশন হবে। যেমন ধরেন আমি এখানে এক্সাম্পল দিয়েছি। আচ্ছা, এখানে এক্সাম্পল দিয়েছি দ্য নাম্বার অফ লাং ক্যান্সার কেসেস ফ্রম, এখানে আমরা 1960 থেকে 2000-এর মধ্যে ইউনাইটেড স্টেটে নাম্বার অফ লাং ক্যান্সার কেসেস আমরা দেখতে চাই বা ইয়ে করতে চাই। তো এই রিলেটেড আমরা কী করতে পারি, ডেটা কালেক্ট করতে পারবো বা ইয়ে করতে পারি, মানে যে কোনো একটা মানে কোশ্চেনের উপর নির্ভর করে আমরা স্টাডি ডিজাইন করব, তারপরে আমরা ডেটা কালেক্ট করব। সেটা কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ, যেটা বললাম আমরা আগেই, এগুলো আমাদেরকে ফিক্স করতে হবে, ঠিক আছে? রিসার্চ ডিজাইনের সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন ধরনের ডেটা কালেক্ট করব, কোন ধরনের স্টাডি আমরা ইউজ করব, মেথড ইউজ করব আর কি। এরপরের কাজ কি, এই যে ডেটাটা আমরা পেলাম তারপরের কাজ কি, ডেটাটাকে অ্যানালাইসিস করা। তো অ্যানালাইজ করা যায় দুইভাবে, একটা হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস বা ডেটাটাকে ডেসক্রাইব করা, আমরা যে ডেটা বা অবজারভেশন পেলাম সেটাকে ডেসক্রাইব করা, আর একটা হচ্ছে আপনার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বা অ্যাসেস দ্য এভিডেন্স। হ্যাঁ, তো এরপরে চতুর্থ নম্বরের কাজ হচ্ছে আমাদের ডেসক্রাইব দ্য অবজারভেশনস। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্যাল মেথডস, আমরা গতদিন পড়েছি হোয়াট ইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, পারপাস অফ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, টাইপস অফ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এগুলো আমরা পড়ে এসেছি। অ্যান্ড এক্সপ্লোরেটরি অ্যাসেসমেন্ট অফ দ্য ডেটা ফ্রম এ স্টাডি, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস টেকনিক্স, এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সকে মূলত আরেকটা নামে ডাকা হয় এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, বা সংক্ষেপে এটাকে বলে EDA। যারা যদি পরবর্তীতে কেউ ডেটা সায়েন্স অথবা হেলথ ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করেন, এই টার্মিনোলজিটা খুবই কমন, EDA। হ্যাঁ, তো আমরা ডেটাটাকে অর্গানাইজ করি এবং সামারাইজ করি, বা মানে কীভাবে আমরা টেবিল ক্রিয়েশন করি, মানে টেবিল ক্রিয়েট করি, গ্রাফ, সামারি মেজার বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রপোর্শন ইত্যাদি, ঠিক আছে? আর টেবিল তো এগুলো তো আপনারা জানেন যে টেবিল কীভাবে রিপ্রেজেন্ট করে, গ্রাফ এগুলোও আপনারা জানেন, কিন্তু এটা অবশ্যই আমরা প্র্যাকটিক্যালি দেখবো সব ইনশাআল্লাহ। এরপরের কাজ হচ্ছে মানে আমাদের স্টেপ 5, অ্যাসেস দ্য স্ট্রেংথ অফ এভিডেন্স ফর এগেনস্ট হাইপোথিসিস, ইভালুয়েট দ্য ডেটা। ওই যে ফার্স্টে আমরা যেটা হাইপোথিসিস সেট করেছিলাম, ফর এক্সাম্পল ধরেন দ্য ইউজ অফ এ সেল ফোন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপিং ব্রেন টিউমার, এটা আমাদের একটা হাইপোথিসিস। এই হাইপোথিসিসটা আসলে মানে কতটা সত্য সেটা আমাদেরকে কী করতে হবে, স্ট্যাটিস্টিক্যালি এটা
স্ট্যাটিস্টিক্যালি এটা আমাদেরকে দেখাইতে হবে বা প্রুফ করতে হবে, ঠিক আছে? সেটার কাজ হচ্ছে স্টেপ 5। এখানে মূলত কী করা হয়, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স মেথডস প্রোভাইড এ কনফার্মেটরি অ্যানালাইসিস, যেটা আমরা কতদিন দেখেছি, জেনারেলাইজ কনক্লুশনস ফ্রম ডেটা ফ্রম পার্ট অফ এ গ্রুপ, মানে পপুলেশন থেকে আমরা যে স্যাম্পলটা নিব। ওকে, অ্যাসেস দ্য স্ট্রেংথ অফ এভিডেন্স, আমরা যে হাইপোথিসিসটা সেট করেছি সেটার স্ট্রেংথটা আমাদের স্ট্যাটিস্টিক্যালি চেক করতে হবে। তারপরে আমরা কম্পেয়ার করতে পারি, প্রেডিকশন করতে পারি, হ্যাঁ, অথবা আস্ক মোর কোশ্চেন্স, সাজেস্ট ফিউচার রিসার্চ। এটা হচ্ছে আমাদের স্টেপ 5। স্টেপ 6 হচ্ছে আমরা এই দুইটা পার্ট, স্টেপ 4 এবং স্টেপ 5, এই দুইটা পার্ট হচ্ছে ডেটা অ্যানালাইসিস। এইটা করার পরে আমরা যে ফাইন্ডিংস পেলাম সেটা আমাদেরকে কী করতে হবে, রিকমেন্ড ইন্টারভেনশনস আর প্রিভেন্টিভ প্রোগ্রামস। ফর এক্সাম্পল, আমাদের দেশে থ্যালাসেমিয়া একটা বড় পাবলিক হেলথ প্রবলেম। তা আমরা ধরেন এরকম কাজ করছি যে পাবলিক পারসেপশন, হ্যাঁ, অন থ্যালাসেমিয়া। তো আমরা এটা প্রথমে স্টাডি ডিজাইন করলাম, একদম শুরুতে আমরা যাচ্ছি। এটার কাজ হচ্ছে প্রথমে আমরা একটা মানে রিসার্চ কোশ্চেন ডেভেলপ করলাম যে আমাদের মানে জেনারেল পাবলিকের মধ্যে থ্যালাসেমিয়া রিলেটেড নলেজ লেভেল কেমন। তাহলে এটা হচ্ছে আমার কি মানে রিসার্চ কোশ্চেন। এরপরে আমরা কি করব, একটা স্টাডি মানে কন্ডাক্ট করব, সেটা হচ্ছে কি সার্ভে স্টাডি, কারণ আমরা অ্যাকচুয়ালি নলেজ অ্যাসেস করতে চাচ্ছি। তারপর আমরা কি করব, ডেটা কালেক্ট করব। এটা অবশ্যই আমাদের মানে ক্লোজড এন্ডেড কোশ্চেন হবে, তার মানে আমরা কোয়ান্টিটেটিভ স্টাডি করতে চাচ্ছি, মানে কন্ডাক্ট করতে চাচ্ছি। নেক্সট আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখব যে কত পার্সেন্ট আমাদের পার্টিসিপেন্টস যারা, কত পার্সেন্ট হচ্ছে মেল অ্যান্ড ফিমেল, কত পার্সেন্ট হচ্ছে আপনার মানে ধরেন আমরা এখানে দেখতে চাই যে লেভেল অফ এডুকেশন, কার কেমন এডুকেশন, কত পার্সেন্টেজ আছে। ধরেন প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ইউনিভার্সিটি, মানে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, এভাবে কতজন আমার পার্টিসিপেন্ট ছিল, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, এগুলা। এটাকে আমরা বলছি সামারি স্ট্যাটিস্টিক্স। এইটা আমরা দেখার পরে ধরেন আমরা একটা নলেজ স্কোর, ধরেন আমরা পেলাম অ্যাভারেজ নলেজ স্কোর 5 আউট অফ 10। ওকে, আউট অফ 10। এখন এই যে নলেজ স্কোরটা, এইটা মানে আমরা অ্যাসেস দ্য স্ট্রেংথ। তা আমরা মানে আমাদের হাইপোথিসিস যে ধরেন এরকম যে মেল অ্যান্ড ফিমেল দুইজনের মধ্যে আসলে নলেজের কোনো ডিফারেন্স নাই, মানে দুজনেরই নলেজ সমান এরকম। তো আমরা স্ট্যাটিস্টিক্যালি এটা আসলে দেখবো যে মেল অ্যান্ড ফিমেলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তারপরে ধরেন মানে যারা ধরেন হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট, তাদের মধ্যে গ্রাজুয়েট স্টুডেন্টের তফাৎ আছে কিনা, সেটা আমরা কী করবো, স্টেপ 5-এ এসে স্ট্যাটিস্টিক্যালি প্রুফ করবো। এরপরে কাজ হচ্ছে ধরেন আমরা এই যে স্টেপ 5 পর্যন্ত আসার পরে আমরা একটা মানে ফাইন্ডিংস পেয়েছি যে ধরেন আমাদের জেনারেল পাবলিকের মধ্যে থ্যালাসেমিয়া সম্পর্কে নলেজটা খুবই মানে লো, মানে হচ্ছে ইনঅ্যাডিকুয়েট নলেজ, ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে তাদের যে আসলে থ্যালাসেমিয়া সম্পর্কে যথেষ্ট জ্ঞান নাই, তাহলে আমরা কি করতে পারি, মানে আমাদের রিকমেন্ডেশনটা কি, সেটা আমাদেরকে স্টেপ 6-এ করতে হবে, ডিটারমাইন করতে, মানে কেমনে ধরেন আমরা কি করতে পারি যে আমি কিছু এক্সাম্পল শেয়ার করছি। আমাদের কারিকুলামে থ্যালাসেমিয়া সম্পর্কে একটা চ্যাপ্টার ইনক্লুড করতে পারি। তাহলে কি হবে, ছোট থেকে যারা ফিউচার মাদার অ্যান্ড ফাদার, তারা থ্যালাসেমিয়া সম্পর্কে নলেজ পাবে। এটা একটা হতে পারে। এরপরে ধরেন আমরা ইউনিভার্সিটিগুলোতে ওয়ার্কশপ অ্যান্ড সেমিনার্স, এটার মাধ্যমে আমরা কী করতে পারি, থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারি। এরপরে ধরেন আমরা মানে পোস্টারিং বলেন, এখন মানে আসলে এভিডেন্স বেসড যে হেলথ ইনফো শেয়ারিংয়ের অনেক পলিসি আছে, সেগুলো আমরা ব্যবহার করে অনেক যে সোশ্যাল মিডিয়ায় থাকুক যতগুলো আছে সবগুলোতে আমরা ধরেন ভিডিওস ক্রিয়েট করে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। মানে এটা আবার গভর্নমেন্ট কী করতে পারে, প্রিভেনশন প্রোগ্রাম তৈরি করতে পারে। আরও কী কাজ করতে পারে, প্রি ম্যারিটাল স্ক্রিনিং প্রোগ্রাম চালু করতে পারে। এইটা ধরেন বিয়ের পূর্ববর্তী সময়ে সবাই মানে হচ্ছে আপনার এই প্রিম্যারিটাল স্ক্রিনিং প্রোগ্রামের আন্ডারে পড়বে এবং তারা অবশ্যই ব্লাড টেস্ট করিয়ে দেখবে যে আসলে তাদের থ্যালাসেমিয়া আছে কি নাই। তাহলে কিন্তু তাদের ফিউচার জেনারেশন মানে এই যে কষ্ট, এটা থেকে বেঁচে যাবে। তার মানে এখানে এই স্টেপ 6-এর কাজটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে এসে মূলত আমরা কি করি, যে রিকমেন্ডেশন দাঁড় করাই বা আসলে প্রিভেন্টিভ প্রোগ্রামস দরকার না ইন্টারভেনশন দরকার। ইন্টারভেনশন কখন আমাদের দরকার হয়, ধরেন আপনি একটা স্কুলে একটা প্রজেক্ট রান করেছেন এরকম যে কত পার্সেন্ট মানে
স্কুল স্টুডেন্টদের মধ্যে অ্যাংজাইটি লেভেল কেমন। তো আপনি ওইটা একটা কোয়েশ্চেনারের মাধ্যমে তাদের থেকে ডেটা নিয়ে অ্যানালাইজ করে দেখলেন যে মানে মোস্ট অফ দেম অ্যাংজাইটিতে ভুগছে, তাহলে তাদেরকে কী করতে হবে? কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে, তাই না? তো এইটাকে আমরা বলি ইন্টারভেনশন। ওকে, তো এই স্টেপ 6-এ এসে আপনার ইন্টারভেনশন দরকার না প্রিভেন্টিভ কোনো প্রোগ্রামস দরকার, সেটা যারা মানে রিসার্চের সাথে ইনভলভ থাকবেন ওই প্রজেক্টে তারা কি করবে, ঠিক করবে। হ্যাঁ, আমার মনে হয় এই 6টা স্টেপ আমি চেষ্টা করেছি এক্সপ্লেন করার। এখন আপনাদের থেকে আমি জানতে চাচ্ছি যে আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে, সবার কাছে যদি বোধগম্য হয়ে থাকে তাহলে তো খুবই ভালো। এরপরে হচ্ছে এখন আমরা কম্প্যারিজন অফ রিসার্চ এইমস অ্যান্ড মেথডস, এটা আমরা দেখব। কখন কি কনসিডার করতে হবে সেটা দেখব, যেটা আরাফাত প্রশ্ন করেছে, এক্সপ্লোরেটরি আর এক্সপ্লানেটরি আসলে বা ডেসক্রিপটিভ, এটা আসলে কি, ঠিক আছে। ফার্স্টে অ্যাপ্লাইড ভার্সেস বেসিক ভার্সেস অ্যাপ্লাইড। এখানে দেখেন বেসিক রিসার্চ এইম টু ডেভেলপ নলেজ, theories and predictions, while applied research aim to develop techniques, products and procedures. Okay, বাকিদের ওকে, what to consider আমরা, do you want to expand scientific understanding or solve a practical problem? ঠিক আছে, মানে আমি বেসিক রিসার্চ চুজ করব না অ্যাপ্লাইড, আমাদের এখানে সিদ্ধান্ত নিতে হবে। ডু ইউ ওয়ান্ট টু এক্সপ্যান্ড সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অর সলভিং এ রিয়েল প্রবলেমস। ওকে, রিয়েল প্রবলেম সলভ করবো নাকি এক্সপ্যান্ড সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং, এটা। ওকে, এক্সপ্লোরেটরি কি, এক্সপ্লোরেটরি রিসার্চ এইমস টু এক্সপ্লোর দ্য মেন অ্যাসপেক্টস অফ অ্যান আন্ডার রিসার্চ প্রবলেম, while explanatory research aim to explain the cause and consequences of well defined problem. আচ্ছা, এখন আমরা এখানে কি কি কনসিডার করব? হাউ মাচ ইজ অলরেডি নোন about your research problem? Are you conducting initial research on a newly identified issue or seeking precise conclusions about established issue? এই প্রশ্নগুলোর উত্তর আপনার খুঁজতে হবে, তারপরে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ধরনের রিসার্চ কন্ডাক্ট করতে চান। ইন্ডাকটিভ ভার্সেস ডিডাকটিভ। ইন্ডাকটিভ রিসার্চ এইম টু ডেভেলপ এ থিওরি, খুবই সহজ কথা। ইন্ডাকটিভ যেটা সেটা হচ্ছে থিওরি ডেভেলপ করবে, হোয়াইল ডিডাকটিভ রিসার্চ এইম টু টেস্ট এ থিওরি, অর্থাৎ এইখানে যে থিওরিটা ডেভেলপড হবে সেটা আসলে মানে যেটা বললাম যে ডিডাকটিভ রিসার্চ এইম টু টেস্ট থিওরি। ইজ দেয়ার অলরেডি সাম থিওরি অন ইউর রিসার্চ প্রবলেম দ্যাট ইউ ক্যান ইউজ টু ডেভেলপ হাইপোথিসিস, অর ডু ইউ ওয়ান্ট টু প্রপোজ নিউ থিওরিজ বেসড অন ইউর ফাইন্ডিংস। ওকে, নেক্সট হচ্ছে কম্প্যারিজন অফ রিসার্চ ডেটা। আমরা গতদিন শিখেছি যে রিসার্চ ডেটা মানে প্রাইমারি ডেটা হতে পারে, সেকেন্ডারি হতে পারে, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, এখানে আজকে একটা অ্যাড করেছি বেশি, সেটা হলো অবজারভেশনাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যখন আপনি প্রজেক্ট ডিজাইন করবেন আপনি প্রাইমারি ডেটা নেবেন না সেকেন্ডারি ডেটা। তো প্রাইমারি ডেটা ইজ কালেক্টেড ডিরেক্টলি বাই রিসার্চার, যেটা আমি বললাম এটা আমাদেরকে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান প্রোভাইড করে। আর সেকেন্ডারি ডেটা মানে হচ্ছে হ্যাজ অলরেডি বিন কালেক্টেড বাই সামওয়ান এলস, সেটা হতে পারে গভর্নমেন্ট সার্ভে অথবা সায়েন্টিফিক পাবলিকেশনস বা যেগুলো যে হেলথ অর্গানাইজেশনসগুলো আছে তারা। এখন যখন আমরা ডেটা মানে নিতে চাই তখন আমাদেরকে আসলে ভাবতে হবে হাউ মাচ ডেটা ইজ অলরেডি অ্যাভেলেবল অন আওয়ার টপিক। হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু কালেক্ট অরিজিনাল ডেটা অর অ্যানালাইজ এক্সিস্টিং ডেটা, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সেটা লিটারেচার রিভিউর মাধ্যমে হতে পারে বা বিভিন্ন ওয়েবসাইট যেমন WHO, CDC ওয়ান্ডার, এই ওয়েবসাইটগুলো থেকে আমি ডেটা নিব নাকি আমি আসলে প্রাইমারি ডেটা কালেক্ট করব। এরপরে হচ্ছে আপনাকে আসলে ভাবতে হবে যে আপনি কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটেটিভ কোন ধরনের ডেটা নিয়ে কাজ করতে চান। কোয়ালিটেটিভ রিসার্চ মেথডস ফোকাস অন ওয়ার্ডস অ্যান্ড মিনিংস অর কনটেক্সট, রাইট। আর কোয়ান্টিটেটিভ কী করে, সে ফোকাস অন নাম্বারস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অর ম্যাথমেটিক্যাল মেথডস। ইজ ইউর রিসার্চ মোর কনসার্নড উইথ মেজারিং সামথিং অর ইন্টারপ্রেটিং সামথিং? যদি আমরা কোনো কিছু মেজার করতে চাই বা ইন্টারপ্রেট করতে চাও, ই ক্যান অলসো ক্রিয়েট এ মিক্সড রিসার্চ মেথডস ডিজাইন দ্যাট হ্যাজ এলিমেন্ট অফ বোথ। ঠিক আছে, আমরা কি অ্যাকচুয়ালি কন্টেক্সচুয়াল রিসার্চ বা থিমেটিক অ্যানালাইসিস করতে চাচ্ছি নাকি আসলে মানে আমরা কোনো কিছু মেজার করতে চাচ্ছি বা ইন্টারপ্রিটেশন করতে চাচ্ছি। যদি ইন্টারপ্রেটিং করি বা ইন্টারপ্রিটেশন করতে চাই তাহলে কোয়ান্টিটেটিভ, আর যদি আমরা কন্টেক্সচুয়াল বা যেটা বললাম থটস অ্যান্ড আইডিয়াস বা পারসেপশনস অ্যানালাইজ করতে চাই সেটার ক্ষেত্রে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস।
অবজারভেশনাল মানে হচ্ছে যে আমরা যে ডেটাটা কালেক্ট করবো সেটা হচ্ছে ডেটা উইদাউট কন্ট্রোলিং এনি ভ্যারিয়েবলস, আর এক্সপেরিমেন্টাল হচ্ছে কন্ট্রোলিং ভ্যারিয়েবলস, মানে এক্সপেরিমেন্টাল রিসার্চ ম্যানিপুলেটস অ্যান্ড কন্ট্রোল ভ্যারিয়েবলস টু ডিটারমাইন কজ অ্যান্ড এফেক্ট। ঠিক আছে। তো অবজারভেশনাল আপনারা নাম শুনে বুঝছেন যে এই ডেটাটা সাধারণত আমরা এক্সপেরিমেন্ট বা ইন্টারভেনশনের মাধ্যমে ডেটাটা কালেক্ট করি না। ডু ইউ ওয়ান্ট টু আইডেন্টিফাই ক্যারেক্টারিস্টিক্স, প্যাটার্নস অ্যান্ড কোরিলেশন অর টেস্ট কজাল রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস? যদি আপনি জাস্ট ক্যারেক্টারিস্টিক্স বা প্যাটার্ন দেখতে চান, অবজারভেশনাল ডেটা। আর যদি আপনি আসলেই কজ অ্যান্ড ইফেক্ট বা কজাল রিলেশনশিপ চেক করতে চান, তাহলে এক্সপেরিমেন্টাল ডেটার দিকে আপনার নজর দিতে হবে। এখন আমরা শিখব বেসিক এপিডেমিওলজি, কিছু টার্মস অ্যান্ড আর শিখবো এখান থেকে। আর হচ্ছে আপনার মেজার অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি বলে একটা টপিক আছে, সেটা আমরা শিখবো। ফার্স্টে আসি ওভারভিউ অফ এপিডেমিওলজি। এপিডেমিওলজির কাজকে একটু আগে আমরা পড়ে আসছি, স্টাডি অফ দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেন্টস অফ ডিজিজ অর হেলথ স্টেটাস ইন এ পপুলেশন। এটা হচ্ছে সিডিসির সংজ্ঞা। আর দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন, অ্যাকচুয়ালি এপিডেমিওলজিটা হচ্ছে ব্রাঞ্চ অফ মেডিসিন দ্যাট ডিলস উইথ দ্য ইনসিডেন্স, distribution and possible control of disease and other factors relating to health. ওকে, এটা হচ্ছে এপিডেমিওলজি একটা ওভারভিউ। দেন আমরা যদি এপিডেমিওলজি অ্যাজ এ সায়েন্স অ্যান্ড মেথড চিন্তা করি, এপি মিনস আপন অর অ্যামং, হ্যাঁ। ডেমোজ মানে হচ্ছে পিপল, ওলজি মানে সায়েন্স অফ স্টাডি, এটা আমরা জানি স্টাডি অফ। তার মানে এপিডেমিওলজি মানে হচ্ছে দ্য সায়েন্স অর দ্য স্টাডি অফ এপিডেমিক, হ্যাঁ। ইট ইজ দ্য সায়েন্টিফিক মেথড অফ ডিজিজ investigation. Typically it involves the disciplines of biostatistics and medicine. ঠিক আছে, আমরা একটু আগে দেখেছি যে অ্যাকচুয়ালি এটা দুইটা ডিসিপ্লিন একই সাথে কাজ করে বা কম্বাইন ওয়েতে বা সিস্টেমে আমরা কাজ করতে পারি। নেক্সট হচ্ছে অরিজিন অফ এপিডেমিওলজি। জন স্নো নামে একজন বিজ্ঞানী ডক্টর, উনি নন মেডিকেল মিনস টু ডিসকভার সোর্স অফ কলেরা আউটব্রেক, 1854 সালে ঘটনা এটা। অ্যান্ড ইংলিশ ফিজিশিয়ান অ্যান্ড মডার্ন ডে ফাদার অফ এপিডেমিওলজি, ওনাকে অ্যাকচুয়ালি মডার্ন ডে ফাদার অফ এপিডেমিওলজি বলা হয়। হি ইউজ সাইন্টিফিক মেথডস টু আইডেন্টিফাই কজ অফ দ্য এপিডেমিক অফ কলেরা ইন লন্ডন। ঠিক আছে, হি বিলিভ দ্যাট ইট ওয়াজ দ্য ওয়াটার পাম্প অন ব্রড স্ট্রিট দ্যাট ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিজিজ। দ্য রিমুভাল অফ দ্য পাম্প হ্যান্ডেল এন্ডেড দ্য আউটব্রেক। ওকে, এটা জাস্ট একটা হিস্ট্রি আর কি। দেন হচ্ছে টার্মিনোলজি, গতদিন এটা বলেছিলাম, ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা এপিডেমিওলজির ভাষায় আউটকাম অ্যান্ড এক্সপোজার বলা হয়। যেমন এখানে আউটকামটা হচ্ছে ক্যান্সার আর স্মোকিংটা হচ্ছে আমাদের এক্সপোজার, হ্যাঁ। স্মোকিং কজেস ক্যান্সার, তার মানে হচ্ছে স্মোকিংটা মানে ক্যান্সারটা ডিপেন্ড করবে স্মোকিংয়ের উপরে। তার মানে এখানে হচ্ছে স্মোকিং যেটা, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অর এক্সপোজার, আর ক্যান্সার হচ্ছে ডিপেন্ডেন্ট অর আউটকাম। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন আদার্স, আর ইন্ডিপেন্ডেন্ট এটা আসলে অন্য কোনো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে না। বা যেটা বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস ইন রিসার্চ ক্যান বি ম্যানিপুলেটেড অর অল্টার টু সি দেয়ার ইম্প্যাক্ট অন আদার ভ্যারিয়েবলস। আমরা গতদিন দেখেছিলাম হোয়াট ইজ রিস্ক ফ্যাক্টরস, সেটা জাস্ট আমি এখানে করেছি যে ধর এক্সপোজার কি, যে সাচ অ্যাজ স্মোকিং, হ্যাঁ, দ্যাট ইনক্রিজেস অর ডিক্রিজেস দ্য লাইকলিহুড অফ ডেভেলপিং ডিসঅর্ডার্স, কন্ডিশনস অর ডিজিজ আর কল্ড রিস্ক ফ্যাক্টরস। যেমন স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর, স্মোকিং ইজ দেয়ার ফর এ রিস্ক ফ্যাক্টর। কেন? কারণ রিসার্চে দেখা গেছে আপনার স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সারের স্ট্রং রিলেশনশিপ আছে। ঠিক আছে, তার মানে এখানে স্মোকিং হচ্ছে আমাদের একটা রিস্ক ফ্যাক্টর। আমরা যখন সায়েন্টিফিক পেপার পড়বো তখন আসলে আমাদের এই টার্মিনোলজিগুলো খুবই হেল্প করবে টু ইভ্যালুয়েট দোজ স্টাডিজ, হ্যাঁ। টাইপস অফ এপিডেমিওলজি, 4 ধরনের এপিডেমিওলজি আছে। একটাকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যানালিটিক্যাল বা অ্যানালিটিক এপিডেমিওলজি, ডিজিজ স্পেসিফিক এপিডেমিওলজি, আর একটা অ্যাপ্লাইড এপিডেমিওলজি। তো 4টার কাজ আপনারা নাম শুনে বুঝছেন। ডেসক্রিপটিভ এপিডেমিওলজি যেটা, সেটা মূলত আপনার ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি অর হেলথ ইভেন্টস বাই পার্সন অ্যান্ড প্লেস অ্যান্ড টাইম, এটা বর্ণনা করে। আর যেটা হচ্ছে অ্যানালিটিক্যাল এপিডেমিওলজি, সেটার কাজ হচ্ছে ডিটারমিনেন্টস, সার্চ ফর কজ অর রিস্ক ফ্যাক্টরস, মানে কজ অ্যান্ড ইফেক্টটা বা আউটকামটা খুঁজে বের করে। রেসপন্স টু স্টাডি হাইপোথিসিস, যেটা আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সও দেখেছিলাম, ইউজ ভ্যারিয়াস এপিডেমিওলজিক মেথডস। আর ডিজিজ স্পেসিফিক এপিডেমিওলজি যেটা, সেটা হচ্ছে হেলথ ডিজিজ অর ইনজুরি, হ্যাঁ। অল হেলথ আউটকামস অ্যাকচুয়ালি
ডিজিজ স্পেসিফিক এপিডেমিওলজি আন্ডারে পড়ে। অ্যাপ্লাইড এপিডেমিওলজি এটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন বেসড, নাম শুনেই আমরা বুঝতে পারছি। এখন এপিডেমিওলজির অবজেক্টিভ কী? ইনভেস্টিগেট দ্য ইটিওলজি অফ ডিজিজ অ্যান্ড মোডস অফ ট্রান্সমিশন, ঠিক আছে। ডিটারমাইন দ্য এক্সটেন্ট অফ ডিজিজ প্রবলেমস ইন দ্য কমিউনিটি, ঠিক আছে। আর একটা আছে স্টাডি দ্য ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড প্রোজেনেসিস অফ স্টাডি, আর প্রোভাইড ফাউন্ডেশন ফর ডেভেলপিং পাবলিক হেলথ পলিসি রেগুলেটরি ডিসিশন। এপিডেমিওলজি মেইনলি যেটা আমরা একটু আগেই বললাম যে রিকমেন্ডেশনস, তারপরে প্রিভেন্টিভ প্রোগ্রামস বা প্রিভেনশন প্রোগ্রাম বা প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল প্রোগ্রামস, তারপরে হচ্ছে আপনার সার্ভেলেন্স সিস্টেম, এই যে টার্মিনোলজিগুলো বললাম বা সিস্টেমগুলোর কথা বললাম, এইগুলো হচ্ছে আপনার এপিডেমিওলজি ইউজ করে আমাদের পলিসি মেকার যারা আছেন, যারা হেলথ কেয়ার লিডার্স আছেন, তারা এই এপিডেমিওলজিটা ইউজ করে এই কাজগুলো করে থাকেন। সেটা রেগুলেটরি ডিসিশনস হতে পারে বা পলিসি মেকিং হতে পারে। এখন আমরা দেখব যে এপিডেমিওলজির ইউজেস কী কী আছে। ফার্স্টে হচ্ছে ইন হিস্ট্রিক্যাল স্টাডি হেলথ অ্যান্ড ডিজিজ ইন দ্য পপুলেশন অ্যান্ড দ্য প্রজেক্টিং ইনটু দ্য ফিউচার, ঠিক আছে। অর্থাৎ আমাদের মেইনলি একটু আমরা দেখেছি যে এপিডেমিওলজির কাজ মূলত হচ্ছে ডিজিজ ডিস্ট্রিবিউশন নিয়ে স্টাডি করা, তাই না। তো হেলথ অ্যান্ড ডিজিজ ইন দ্য পপুলেশন অ্যান্ড প্রজেক্টিং ইনটু দ্য ফিউচার, ওকে। দেন ফর কমিউনিটি ডায়াগনোসিস অফ প্রেজেন্স, nature and distribution of health disease among population, to study the working of health services, to estimate the individual chance and risk of disease, to help complete the clinical picture of disease, ঠিক আছে, in identify syndromes from distribution of clinical phenomena among sections of population, in search of causes of disease. এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে in search for the causes অফ হেলথ অ্যান্ড ডিজিজেস। তো এই যে টার্মগুলো এখানে বললাম, পয়েন্টসগুলো, এইগুলো হচ্ছে এই সব ক্ষেত্রে মূলত এপিডেমিওলজি ব্যবহার করা হয়ে থাকে। যেমন টু স্টাডি দ্য ওয়ার্কিং অফ হেলথ সার্ভিসেস, আর আগের স্লাইডে আমরা দেখলাম যে ডিসিশন মেকিংয়ে বা পলিসি মেকিংয়ে রেগুলেটরি ডিসিশনস, এইগুলোতে আমাদের এপিডেমিওলজি ব্যবহার করা হয়ে থাকে। ডেফিনেশন অফ এপিডেমিক, এন্ডেমিক অ্যান্ড প্যান্ডেমিক। তো এন্ডেমিক কি? দ্য হ্যাবিচুয়াল প্রেজেন্স অফ এ ডিজিজ within a given geographic area may also refer to the usual prevalence of a given disease with such an area, ঠিক আছে। আর এপিডেমিক যেটা, the occurrences in a community or region of a group of illness of similar nature clearly in excess of normal expectancy। আচ্ছা, এন্ডেমিক যেটা, দেখেন একটা গিভেন জিওগ্রাফিক এরিয়ার মধ্যে, এপিডেমিক যেটা ইন এ কমিউনিটি অর এ রিজিয়ন অফ, এটা বুঝতে পারছি আমরা। আর আউটব্রেকটা কি? ইজ এ সাডেন ইনক্রিজ অকারেন্সেস অফ এ ডিজিজ। যেমন আমাদের দেশে ডেঙ্গু কোন সময় বাড়ে? বলেন। আউটব্রেক, হ্যাঁ। তো এইটাকে মানে তার মানে হচ্ছে আউটব্রেকটা হচ্ছে আউটব্রেক ইজ আ সাডেন ইনক্রিজ অফ অকারেন্সেস অফ এ ডিজিজ, ঠিক আছে। আর প্যান্ডেমিক মানে হচ্ছে যে এই যে এপিডেমিকটা, এটা যখন ওয়ার্ল্ড ওয়াইড ছড়াবে তখন সেটাকে আমরা বলি প্যান্ডেমিক। যেমন কোভিড-19, এখন আমাদের একটা প্যান্ডেমিক চলছে, ওকে। আচ্ছা, আর এপিডেমিক মানে বুঝছেন তো, একটা কমিউনিটি বা রিজিয়নের মধ্যে থাকবে আর কি। এখন আমাদের আউটব্রেক মানে হচ্ছে কোনো একটা ডিজিজের মানে অথবা মানে সাডেন একটা ইনক্রিজ হবে, হ্যাঁ। আউটব্রেক ইজ এ সাডেন ইনক্রিজ ইন অকারেন্সেস অফ এ ডিজিজ। সাডেনলি কোনো একটা সময়ে ওই ডিজিজের অকারেন্সেসটা বেড়ে যাবে, সেটাকে বলা হয় আউটব্রেক, ঠিক আছে। যেমন ওই যে ফুডবর্ন আউটব্রেক আছে, আমাদের ডেঙ্গুর কথা বললাম, এরকম আর কি। ইয়েস, হ্যাঁ। আর মেজারিং ডিজিজ ফ্রিকোয়েন্সি, এখানে মূলত আমরা কিছু ক্যালকুলেশন শিখব, টার্মিনোলজির পাশাপাশি ক্যালকুলেশন। ফার্স্টে আমাদের বুঝতে হবে পপুলেশন অ্যাট রিস্ক। কেউ কি বলতে পারেন যে পপুলেশন অ্যাট রিস্ক, এটা বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? নাম শুনে বোঝার কথা, পপুলেশন অ্যাট রিস্ক এটার মানে কি?
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিফোর ইউ গো ফর অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি উই নিড টু আন্ডারস্ট্যান্ড, মানে আমরা যে কোনো ক্ষেত্রে সেটা প্রিভ্যালেন্স হোক বা ইনসিডেন্স হোক ক্যালকুলেট করার আগে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের মনীষা বলেছে অনলি দোজ পিপল, কী বললো একটু, অনলি দোজ পিপল হু আর সাসেপ্টেবল জেনুইনলি। হ্যাঁ, ঠিক আছে মনীষা। তো আমাদেরকে আসলে যে কোনো ধরনের ডিজিজ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করার আগে বুঝতে হবে যে পপুলেশন অ্যাট রিস্ক মানে কারা, মানে পপুলেশন অ্যাট রিস্ক এইটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। প্রপোর্শন অফ এ পপুলেশন দ্যাট is susceptible to a disease, okay, can be defined on the basis of demographic or environmental factors. এটা ডেমোগ্রাফিক মেল অ্যান্ড ফিমেল হতে পারে অথবা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসও এখানে থাকতে পারে। যেমন একটা এখানে আমরা উদাহরণ যদি দেখি, পপুলেশন অ্যাট রিস্ক অফ ডেভেলপিং কার্সিনোমা অফ সার্ভিক্স, হ্যাঁ, অফ দ্য সার্ভিক্স। এখানে আমরা দেখছি যে যদি আমরা ডেমোগ্রাফিক্সের উপর চিন্তা করি যে 30 বছর বয়সের থেকে বেশি এবং 70-এর নিচে তারা হচ্ছে পপুলেশন অ্যাট রিস্ক। আবার পপুলেশন অ্যাট রিস্ক অফ হ্যাপাটাইটিস বি, দোজ হু ইন্ডিভিজুয়ালস NT-HBC নেগেটিভ, তার মানে এরা হচ্ছে পপুলেশন অ্যাট রিস্ক। এই কনসেপ্টটাকে বোঝা গেছে? যারা আগে দেখেছেন তাদের বলছি না, আমাদের যারা নতুন আজকে জয়েন করেছে, বোঝা গেছে? ওকে, এবার আসি আমরা প্রিভ্যালেন্স, হোয়াট ইজ প্রিভ্যালেন্স এবং কীভাবে এটা ক্যালকুলেট করতে হয় সেটা আমরা একটু শিখব। নাম্বার অফ এক্সিস্টিং কেজেস বোথ ওল্ড অ্যান্ড নিউ, এক্সিস্টিং কেজেস ইন এ ডিফাইন্ড পপুলেশন অ্যাট এ স্পেসিফাইড পয়েন্ট অফ টাইম। একটা স্পেসিফিক টাইম রেঞ্জের মধ্যে যে এক্সিস্টিং কেজ আছে বোথ ওল্ড অ্যান্ড নিউ, আবার বলছি সেটা আমরা মানে এই তথ্যটা মানে নাম্বার অফ এক্সিস্টিং কেজেস মানে ওল্ড অ্যান্ড নিউ দুইটার যোগ করে এবং একটা টাইম রেঞ্জে, এই দুইটা তথ্য ব্যবহার করে মূলত আমরা প্রিভ্যালেন্স ক্যালকুলেট করি। কীভাবে? নাম্বার অফ পিপল উইথ ডিজিজ অ্যাট স্পেসিফাইড টাইম আর পপুলেশন অ্যাট রিস্ক অ্যাট দ্য স্পেসিফাইড টাইম। আপনারা এই যে দুইটা মানে আমরা এখানে যে দুইটা বলেছি লাইন, আমার মনে হয় বোঝার কথা। এইটার কাজ হচ্ছে এই যে যেটা বললাম, নাম্বার অফ এক্সিস্টিং কেজেস বোথ ওল্ড অ্যান্ড নিউ আর পপুলেশন অ্যাট রিস্ক কারা একই সময়ে, তাদেরকে আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় প্রিভ্যালেন্স। ঠিক আছে, এখন এখানে দেখেন 10⁻n দ্বারা গুণ করা হয়েছে। এটা মানে কি, মানে খুবই সিম্পল একটা ব্যাপারে এটা করা হয়েছে। কেন? ধরেন আপনার এই পি এর মান এসেছে 0.001, তো এইটাকে যখন আমরা রাউন্ড ফিগারে নিতে চাই তখন আমরা 10⁻n মানে বুঝিয়েছি 10⁻2 মানে হচ্ছে আমরা যদি 100 দ্বারা গুণ করি তাহলে আমরা বলতে পারি যে প্রিভ্যালেন্স রেট হচ্ছে এত %, তাই না? 1000 দ্বারা গুণ করতে পারি বা 10⁻3 10⁻4 এগুলো দ্বারা আমরা গুণ করলে এই নাম্বারটা রাউন্ড ফিগারে আমরা নিতে পারবো, যেটা আমাদের ইন্টারপ্রিটেশন করাটা সহজ। ওকে, ইট ইজ ভেরি অফেন ইউজড ইন এপিডেমিওলজি in any health research. In some studies, the total population is used as an approximation if data on population at risk not available. এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা জানি যে কারা অ্যাকচুয়ালি পপুলেশন অ্যাট রিস্ক, তাহলে আমাদের এই টোটাল পপুলেশনটা অ্যাপ্রক্সিমেট যে পপুলেশন সেটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি টাইপস অফ প্রিভ্যালেন্স, এটা অনেক সময় আমাদের পপুলেশন অ্যাট রিস্ক আননোন থাকতে পারে, তাই না? তখন আমরা কি করতে পারি যে আমাদের মানে একটা সার্টেন রিজিয়নে বা কমিউনিটিতে টোটাল পপুলেশন যা আছে, হ্যাঁ, এইটা আমরা একটা অ্যাপ্রক্সিমেশন হিসেবে ইউজ করি। বুঝাতে পারছি? টাইপস অফ প্রিভ্যালেন্স, দুই ধরনের প্রিভ্যালেন্স আছে, একটাকে বলে পয়েন্ট প্রিভ্যালেন্স আর একটা পিরিয়ড প্রিভ্যালেন্স। পয়েন্ট এবং পিরিয়ড দুইটা আমরা এখন ক্যালকুলেট করা শিখব। তো এখানে নাম শুনে বুঝতে পারছি যে পয়েন্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় আর পিরিয়ড মানে হচ্ছে আমাদের
এখানে একটা টাইম রেঞ্জ থাকবে, তাই না, ইন্টারভাল। তো পয়েন্ট প্রিভ্যালেন্স measures the frequency of disease at a given point in time, applies when data has been collected. এটা আমরা তখনই ক্যালকুলেট করতে পারবো যখন আসলে ডেটা আমাদের কালেক্ট করা হয়ে গেছে অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম। তো এখানে আমরা কীভাবে এই পয়েন্ট প্রিভ্যালেন্স ক্যালকুলেট করতে পারি? সি বাই এন। হোয়াট ইজ সি? সি হচ্ছে নাম্বার অফ অবজার্ভড কেসেস অ্যাট টাইম টি, মানে সেম টাইমেই আমরা যে টাইমে ডেটা কালেক্ট করেছি আর কি। আর এন হচ্ছে ক্যাপিটাল এন, যেটা সেটা হচ্ছে পপুলেশন। তাহলে এখানে আমাদের সিটা হচ্ছে নাম্বার অফ অবজার্ভড কেসেস অ্যাট টাইম টি, টি মানে হচ্ছে টাইম, আর পপুলেশন সাইজ হচ্ছে এন। একটা উদাহরণ দিই, ধরেন একটা স্কুলে 150 জন চিলড্রেন আছে ইন এ স্কুল, স্ক্রিনিং ফর রিফ্র্যাক্টরি এরর্স অ্যাট টাইম টি, 15 চিলড্রেন রিকোয়ার গ্লাসেস। ভালো করে খেয়াল করি, এখানে পপুলেশন কত, মানে হচ্ছে ক্যাপিটাল এন, কত 150। আর এখানে আমাদের এই যে দেখেন নাম্বার অফ অবজার্ভড কেসেস কতগুলা, এখানে আমরা স্ক্রিনিং করেছি কিসের জন্য? রিফ্র্যাক্টরি এরর্স অ্যাট টাইম। আচ্ছা, এই রিফ্র্যাক্টরি এরর্স অ্যাট টাইম এটা স্ক্রিনিং করার পরে মানে আমরা চেক করতে পেরেছি বা দেখতে পেয়েছি 15 জন শিশুর গ্লাস দরকার। তার মানে এখানে আমাদের অবজার্ভ কেস কতগুলা? 15, রাইট? তাহলে আমাদের যদি পয়েন্ট প্রিভ্যালেন্স ক্যালকুলেট করতে চাই তাহলে কত হবে বলেন? 15/150, রাইট? তো এইটা মানে যদি আমরা করি তাহলে কত হওয়ার কথা? 10%। আমরা 100 দ্বারা গুণ করি আর কি, তখন এটা আমাদের প্রিভ্যালেন্স রেটটা কত? 10%। কেউ কি বুঝতে পারছেন? মানে কারোর প্রবলেম আছে এটা নিয়ে? আমি একটু এখানে খুবই স্লো, আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই স্লো আগাচ্ছি, কারণ আছে, কারণ এইগুলো আমাদের বুঝতে হবে ভালো করে। কোনো সমস্যা আছে এটুকু? যদি এটা সমস্যা না থাকে পরেরটা আরও ইজি। পিরিয়ড প্রিভ্যালেন্স কি? মেজার্স the frequency of disease over some time, applies when data has been collected, একই কথা, collected over period of time। এটার বেলায় লক্ষ্য করবেন given point in time, one point in time, মানে এটা এখানে কিন্তু আমাদের পিরিয়ডটা আলোচনা করা নেই, বা পিরিয়ড এখানে আমরা মানে ইন্টারভাল নাই কোনো, এখানে কি পিরিয়ড অফ টাইম মানে একটা ইন্টারভাল আছে। এটা হচ্ছে আমি পিপি মানে বুঝিয়েছি পিরিয়ড প্রিভ্যালেন্স, সি প্লাস আই বাই এন। যথারীতি সি হচ্ছে নাম্বার অফ প্রিভ্যালেন্ট কেসেস বিগিনিং অফ দ্য পিরিয়ড, যেহেতু আমাদের এখানে একটা টাইম পিরিয়ড আছে, ফর এক্সাম্পল ধরেন এটা বিগিনিং, এই সিটা হচ্ছে বিগিনিংয়ে নাম্বার অফ প্রিভ্যালেন্ট কেসেস অ্যাট দ্য বিগিনিং টাইম অফ দ্য পিরিয়ড টাইম, হ্যাঁ, অফ দ্য টাইম পিরিয়ড। এখানে আর একটা জিনিস হচ্ছে আইটা কি? আই হচ্ছে নাম্বার অফ ইনসিডেন্ট কেসেস দ্যাট ডেভেলপ ডিউরিং দ্য পিরিয়ড, মানে হচ্ছে আমাদের ডেটা কালেকশনের সময় আর কি, মানে ডিউরিং দ্য পিরিয়ড বোঝানো হয়েছে এখানে। বিগিনিং আর ডিউরিং এই দুইটা শব্দ আমাদেরকে বুঝতে হবে। আর এন হচ্ছে পপুলেশন সাইজ। তাহলে সি হচ্ছে নাম্বার অফ প্রিভ্যালেন্ট কেসেস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টাইম পিরিয়ড, আর আই হচ্ছে নাম্বার অফ ইনসিডেন্ট কেসেস দ্যাট ডেভেলপ ডিউরিং দ্য পিরিয়ড, আর এন হচ্ছে পপুলেশন। তো আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। একটা সিনারিও ধরেন, পপুলেশন অফ 150%, ফলো আপ ফর 1 year, দেখেন একটা টাইম পিরিয়ড আছে 1 year। 25 হ্যাড এ ডিজিজ অফ ইন্টারেস্ট অ্যাট দ্য বিগিনিং, মানে শুরুতে আমাদের 25 জনের আছে। তাহলে এটা আপনার কেউ বলতে পারেন এটা সি না আই? কাইন্ডলি রেসপন্স করবেন। এটা হলো সি, তাহলে সি হচ্ছে 25। এবার আসি অ্যানাদার 15 নিউ কেসেস ডেভেলপ ডিউরিং দ্য ইয়ার, এটা আমাদের বলছে যে আরও 50টা কেস পাওয়া গেছে ডিউরিং দ্য ইয়ার। তার মানে এই যে 15 এটা কি? আই, এটাকে আমরা বলি হচ্ছে ইনসিডেন্ট কেসেস। 15 পেলাম। তাহলে আমাদের যেটা করতে হবে, যখন আমরা ক্যালকুলেট করব, ফার্স্টে আমাদের পয়েন্ট প্রিভ্যালেন্স ক্যালকুলেট করতে হবে, স্টার্টিং টাইম অফ দ্য পিরিয়ড। আমাদের এখানে স্টার্টিং পিরিয়ডে পয়েন্ট প্রিভ্যালেন্স কত হবে তাহলে? সি বাই এন। এখানে আমাদের সি কত, পপুলেশন কত, সরি সি কত 25, পপুলেশন 150। আমাদের এই যে পপুলেশনটা আমাদের মানে পয়েন্ট প্রিভ্যালেন্সটা ক্যালকুলেট করলাম ফার্স্টে, এরপর হচ্ছে আমাদের পিরিয়ড প্রিভ্যালেন্সটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? পিরিয়ড প্রিভ্যালেন্স কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি? খুবই সিম্পল। এখানে সি হচ্ছে 25, আই হচ্ছে 15, আর কত 150। তাহলে এটা করলে হবে 0.27, যেটাকে আমরা
27% বলতে পারি। এটা হচ্ছে কীভাবে আমরা প্রিভ্যালেন্স ক্যালকুলেট করব। আবারও বলছি, পপুলেশন অফ 150 মানে আমাদের একটা পপুলেশন সাইজ দেওয়া আছে, তাদেরকে ফলো আপ করা হচ্ছে 1 ইয়ার। এরপরে দেখা গেছে যে 25 জন মানে আর কি ডিজিজ অফ ইন্টারেস্ট তাদের মধ্যে পাওয়া গেছে অ্যাট দ্য বিগিনিং অফ টাইম, আর অ্যানাদার 15 কেসেস পাওয়া গেছে হচ্ছে ডিউরিং দ্য ইয়ার বা ডিউরিং দ্য টাইম। তাহলে আমাদের পিরিয়ড প্রিভ্যালেন্সের শর্ত হলো দুইটা, বিগিনিং অফ দ্য টাইম অ্যান্ড ডিউরিং দ্য টাইম কতগুলো কেস পাওয়া গেল সেটা আমাদেরকে বুঝতে হবে আর কি। তারপরে ক্যালকুলেশানে আমরা যেটা বললাম যে আমরা এটা পয়েন্ট প্রিভ্যালেন্স ক্যালকুলেট করলাম ফার্স্টে, এই যে বিগিনিংয়ে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের পয়েন্ট প্রিভ্যালেন্স, আর আমরা এই যে বিগিনিং অ্যান্ড ডিউরিং দ্য ইয়ার দুইটা যখন কনসিডার করছি সেটাকে আমরা বলবো পিরিয়ড প্রিভ্যালেন্স। আপনাদের কি কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? একটু আচ্ছা, আই এম সরি, একজনের প্রশ্ন ছিল একটা, প্রশ্নটা কাইন্ডলি আবার একটু ইয়ে করলে আমি ইয়ে করতে পারতাম, বলতে পারবো। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ, গট ইউর পয়েন্ট, হ্যাঁ আমি বুঝতে পারছি। এখন কথা হলো মানে প্রশ্নটা আসলে এরকম, মানে আই গেজ যে প্রিভ্যালেন্স যে ক্যালকুলেট করলাম এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি বা এটার ইন্টারপ্রিটেশন কি, রাইট? মানে এটা ওকে, এই প্রিভ্যালেন্স আর ইনসিডেন্স দুইটা শব্দ আছে। প্রিভ্যালেন্স মানে হচ্ছে মেজার অফ ডিজিজ বার্ডেন, মেজার অফ ডিজিজ বার্ডেন, তার মানে এই যে আমরা এটা বলছি মেজার অফ ডিজিজ বার্ডেন, এটা কি আমরা ডিজিজ পিপলের কথা বলছি নাকি যারা সুস্থ তাদের কথা, মানে যাদের রোগ আছে তাদের নিয়ে কথা বলছি নাকি যারা সুস্থ আছে তাদেরকে নিয়ে, এটা আগে বুঝতে হবে। আবার বলছি, প্রিভ্যালেন্স মানে হচ্ছে মেজার অফ ডিজিজ বার্ডেন। এটার মানে কি আমরা এই যে ফর এক্সাম্পল একটা প্রিভ্যালেন্স স্টাডি করছি, তাহলে আমরা এই যে স্টাডিটা করছি এটা সুস্থ মানুষদের নিয়ে নাকি যারা অসুস্থ তাদেরকে নিয়ে? ইয়েস, কারণ আমরা এখানে বলছি যে মেজার অফ ডিজিজ বার্ডেন, মানে ডিজিজ বার্ডেনটা আমরা ক্যালকুলেট করছি, ঠিক আছে? তো প্রিভ্যালেন্স ক্যালকুলেশনের উদ্দেশ্য হলো যে কোনো একটা ডিজিজের বার্ডেনটা ক্যালকুলেট করা, মানে মেজার অফ ডিজিজ বার্ডেন, অর্থাৎ বার্ডেনটা ক্যালকুলেট করা প্রিভ্যালেন্সের উদ্দেশ্য। আর ইনসিডেন্সের উদ্দেশ্য হলো মেজার অফ ডিজিজ রিস্ক, ঠিক আছে? কেউ একটু বলেন, মেজার অফ ডিজিজ রিস্ক এইটা কি, এটা কি মানে আমরা ডিজিজ পিপলদের নিয়ে কথা বলছি নাকি যারা সুস্থ, সুস্থ নাকি পপুলেশন অ্যাট রিস্ক, কোনটা কি একটু বলবেন? হ্যাঁ 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 হ্যাঁ, তানজিম মৌলি আপনি কিছু বলতে গেছিলেন, বলেন। হ্যাঁ, তো এই যে দুইটা প্যারামিটার বা দুইটা ফ্রিকোয়েন্সি আমরা ক্যালকুলেট করি কি কি উদ্দেশ্যে সেটা আর কি বললাম। প্রিভ্যালেন্সটা ক্যালকুলেট করি আমরা মূলত মেজার অফ ডিজিজ বার্ডেন বোঝার জন্য বা জানার জন্য, আর ইনসিডেন্সটা ক্যালকুলেট করি মেনলি মেজার অফ ডিজিজ রিস্ক বোঝার জন্য বা জানার জন্য। ওকে ওকে, ক্যালকুলেশনটা বোঝা গেছে? ক্যালকুলেশন, ওকে ওকে,
এখন এই যে প্রিভ্যালেন্স, এইটা কিছু ফ্যাক্টর আছে যেটা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করতে পারে। তো নাম্বার অফ নিউ কেসেস, প্রিভ্যালেন্স মানে কি আমরা শিখলাম C/N, তাহলে সি হচ্ছে অবজার্ভড কেস, তাহলে যদি নতুন কেস যোগ হয় তাহলে কি আমাদের প্রিভ্যালেন্স রেটটা ইনফ্লুয়েন্স হলো না? রেসপন্স, হ্যাঁ। ডিউরেশন অফ দ্য ইলনেস, যদি আমাদের এখানে টাইমটা একটা ফ্যাক্টর, তো যদি ইফ দ্য ডিজিজ ইজ শর্ট দ্য প্রিভ্যালেন্স ইজ রিডিউসড, রাইট, মানে টাইম। আর যদি দ্য প্রিভ্যালেন্স অফ সাডেন ইনফ্যান্ট ডেথ যেমন 0, ইফ দ্য ডিজিজ ইজ লং দ্য প্রিভ্যালেন্স ইজ ইনক্রিজড, কারণ কি আমাদের টাইম পিরিয়ডটা কী হবে, বড় হবে, মানে টাইমটা বড় হবে। রেয়ার লাইফ লং ডিজিজ ক্যান অ্যাকিউমুলেট টু বিল্ড আপ লার্জ প্রিভ্যালেন্স, এটা রেয়ার আউটকামসের বেলায় সত্য। কজ অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ, ইয়েস, কজ অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ প্রিভ্যালেন্স, কী কী কারণে ইনক্রিজ হতে পারে? লং ডিউরেশন, লো কিওর রেট, লো কজ ফ্যাটালিটি, কেস ফ্যাটালিটি, সরি কজ বলেছি, কেস ফ্যাটালিটি, ইনক্রিজ ইন নিউ কেসেস, ঠিক আছে, ইমিগ্রেশন অফ পেশেন্টস, ইমপ্রুভড এডুকেশন, ইমিগ্রেশন অফ হেলদি পিপল, ওকে। আর ডিক্রিজ হতে পারে প্রিভ্যালেন্স, সেটা হচ্ছে শর্ট ডিউরেশনের ক্ষেত্রে, হাই কিওর রেট, হাই ফ্যাটালিটি রেট, তারপরে হচ্ছে ডিক্রিজ ইন নিউ কেসেস, ইমিগ্রেশন অফ পেশেন্টস, ইমপ্রুভড কিওর রেট, তারপরে ইমিগ্রেশন অফ হেলদি পিপল, ঠিক আছে। এখন আমাদের এই যে প্রিভ্যালেন্স ডেটা কী কাজে ব্যবহার করি সেটা আমাদেরকে জানতে হবে। ইউজ অফ প্রিভ্যালেন্স ডেটা, অ্যাসেসিং হেলথ কেয়ার নিডস, এরপরে হচ্ছে প্ল্যানিং হেলথ সার্ভিসেস, মেজারিং অকারেন্সেস অফ কন্ডিশনস উইথ গ্রাজুয়াল অনসেট, আর একটা হচ্ছে স্টাডি ক্রনিক ডিজিজেস। প্রিভ্যালেন্স ডেটা মূলত এই 4টা পার্সপেক্টিভে বা পারপাজে ব্যবহার করা হয়ে থাকে। ইনসিডেন্স, একটু আগে আমরা বলেছি যে মেজার অফ ডিজিজ রিস্ক, এটাকে আমরা বলি ইনসিডেন্স, মানে কি নাম্বার অফ নিউ কেসেস ইন এ গিভেন পিরিয়ড ইন স্পেসিফাইড পপুলেশন, হ্যাঁ, যেমন টাইমটা ইন ডে অথবা মান্থ, ইয়ার হতে পারে, মাস্ট বি স্পেসিফাইড, এই কথাটা আমাদেরকে বলতে হবে যে ইনসিডেন্সটা অবশ্যই একটা টাইম আমাদেরকে মেনশন করতে হবে, কিন্তু সেটা ডেতে নাকি মাসে বা ইয়ারে বা বছরে, এটা আমাদেরকে বলে দিতে হবে। মেজার্স দ্য rapidity with which new cases are occurring in a population can be expressed in absolute numbers, in terms of cumulated incidence, in terms of incidence density, ঠিক আছে। আচ্ছা ধরেন আজকে কথার কথা যে কোভিড কেসেস হচ্ছে 250টা, ফর এক্সাম্পল ধরেন এটা হচ্ছে কালকে ছিল হচ্ছে 3 তারিখ, না, এটা হলো 3 তারিখের কেস। তো 4 তারিখে দেখা গেল যে এই কেসটা হচ্ছে আপনার 500, তাহলে আমাদের কি এইটা কি টোটাল কেস? কেউ কি বলতে পারেন এটাকে আমরা বলতে পারি যে 4 তারিখে টোটাল কোভিড মানে কেস হচ্ছে 500, এটা টোটাল কেস 4 তারিখে? এটা টোটাল না, এটা হলো কিউমুলেটিভ কেস। কারণ কি? হ্যাঁ, কারেক্ট। আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কথা জানি বা বুঝি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে আগেরটার সাথে যোগ, তাই না? মানে হচ্ছে, হ্যাঁ, তার মানে ডে 3-তে পাওয়া গেছে 250 জন, ডে 4-এ 500 জন দেখাচ্ছে, এর মানে হলো ডে 4-এ অ্যাকচুয়ালি কতজন, মানে সরি 4 তারিখে 250 জন নিউ কেস, তাই না? তার মানে এইটাকে আমরা বলতে পারি কিউমুলেটিভ কেসেস বা কিউমুলেটিভ কেস। বুঝাতে পারছি আমি? আমাদের স্টাডিতে কিন্তু বা অ্যানালাইসিসের সময় কিন্তু এগুলো আমাদের কাজে মানে খুবই কাজে লাগবে। এগুলো খুবই ছোট ছোট কনসেপ্ট, কিন্তু এগুলা মানে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ কেস। আর যদি আমরা বলি টোটাল কেস তাহলে ঠিক আছে, ঠিক না? টোটাল কেস যদি আমরা বলতে চাই তাহলে কীভাবে বলবো? তাহলে কিন্তু 500 ঠিক আছে টোটাল, হ্যাঁ, বা সরি এটা কিউমুলেটিভ, ঠিক আছে। আর কিন্তু যদি আমরা শুধু বলতে চাই 4 তারিখে কেস কত, তখন আমাদেরকে আসলে প্রিভিয়াস ডেতে, হ্যাঁ, প্রিভিয়াস ডেতে কত ছিল সেটা আমাদেরকে আগেই খেয়াল করতে হবে। হ্যাঁ,
টোটাল, কিন্তু আমি কিন্তু এখানে আমরা যখন স্পেসিফিক একটা ডেট বা ডেতে চিন্তা, এই যে এখানে একটা ডে অথবা মান্থ, ইয়ার, এটা আমরা বলবো, তখন আমাদেরকে কিউমুলেটিভ কেস চিন্তা করতে হবে, মানে ওই ডের ক্ষেত্রে। ওকে, ওকে। ইন টার্মস অফ ইনসিডেন্স ডেন্সিটি, আচ্ছা, তা ইনসিডেন্সের কাজ কি, মানে পারপাসটা কি, ক্যালকুলেট যে আমরা করি এটার পারপাস কি, এটা আগেই বলেছি, মেজার অফ ডিজিজ রিস্ক, রাইট। এরপরে হচ্ছে কিউমুলেটিভ ইনসিডেন্স ক্যালকুলেট করে কীভাবে, নাম্বার অফ, এগুলো খুবই সহজ, আমি জাস্ট ফর্মুলা দিয়েছি, নাম্বার অফ নিউ কেসেস আর পপুলেশন অ্যাট রিস্ক অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টাইম, ঠিক আছে। তারপরে এইটা গুণ করার পারপাসটা সবার বেলায় সত্য, মানে সব কিছুর বেলায় সেম কথা, যে মূলত আমরা এটাকে আপনার রাউন্ড ফিগারে নেওয়ার জন্য 10^n মানে 10^2 অথবা 3 দিয়ে গুণ করি। অলসো নোন, এই কিউমুলেটিভ ইনসিডেন্স যেটা, সেটাকে বলা হয় অ্যাটাক রেট, assumes that entire population at risk at the beginning was followed up for the time period of observation. রিস্ক, আমরা যা এটা বুঝতেই পারছি, রিস্ক এই কথাটার মানে কি বোঝায়, দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল উইল এক্সপেরিয়েন্স এ হেলথ স্টেটাস চেঞ্জেস ওভার এ স্পেসিফাইড ফলোয়ার period. Okay, this assumes that the individual does not have a disease at the beginning, die from other cause during follow-up, corresponds to cumulated incidence. ওকে, আমরা রিস্ক বলবো কাকে, যেটা বললাম, probability that an individual will experience a health status change. ওকে, এরপর হচ্ছে ইনসিডেন্স ডেন্সিটি, মানে হচ্ছে নাম্বার অফ নিউ কেসেস বাই টোটাল পার্সন টাইম অফ অবজারভেশন, মানে হচ্ছে আমাদের এখানে পার্সন টাইম অবজারভেশন দ্বারা এটা ভাগ করতে হবে, ঠিক আছে, বা ডিভাইড করতে হবে। অলসো নোন অ্যাজ ইনসিডেন্স রেট, এই ইনসিডেন্স ডেন্সিটিকে বলা হয় ইনসিডেন্স রেট, রিফ্লেক্টস মোর এক্স্যাক্টলি দ্য পার্সন টাইম অবজার্ভড। আরেকটা হচ্ছে, এখন আমরা দেখব ইউজ অফ ইনসিডেন্স ডেটা। আমরা প্রিভ্যালেন্স ডেটার ক্ষেত্রে ইউজ দেখেছি না, কী কী কাজে ইউজ করা হয়, অ্যাসেসিং হেলথ কেয়ার নিডস, প্ল্যানিং হেলথ সার্ভিসেস, মেজারিং অকারেন্সেস অফ কন্ডিশনস উইথ গ্রাজুয়াল অনসেট, স্টাডি ক্রনিক কন্ডিশনস বা ডিজিজ, হ্যাঁ, রাইট। তো ইনসিডেন্স ডেটারও আমাদের ইউজেস আছে, কী কী, ডেসক্রাইব ট্রেন্ডস ইন ডিজিজ, ইভালুয়েট ইম্প্যাক্ট অফ প্রাইমারি প্রিভেনশন প্রোগ্রামস, ঠিক আছে। আমাদের যে প্রিভেনশন প্রোগ্রামগুলো আপনার ডিজাইন করা হয়, সেটার মানে ইম্প্যাক্টটা ইভালুয়েট করার জন্য ইনসিডেন্স ডেটা ব্যবহার করা হয়। এখন প্রিভ্যালেন্স আর ইনসিডেন্স, এটার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে প্রিভ্যালেন্স সমান ইনসিডেন্স ইন্টু হচ্ছে ডিউরেশন অফ দ্য ডিজিজ, এই ডি মানে হচ্ছে ডিউরেশন অফ দ্য ডিজিজ, ঠিক আছে, প্রিভ্যালেন্স অ্যান্ড ইনসিডেন্স। তাহলে প্রিভ্যালেন্স যেটা বললাম যে মেজার অফ ডিজিজ বার্ডেন, আর ইনসিডেন্স হচ্ছে মেজার অফ ডিজিজ রিস্ক। তো এই দুইটার মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে যে মেজার অফ ডিজিজ বার্ডেন ইকুয়াল মেজার অফ ডিজিজ রিস্ক ইন্টু ডিউরেশন অফ দ্য ডিজিজ, ঠিক আছে। চেঞ্জেস ইন প্রিভ্যালেন্স ওয়ান টাইম পিরিয়ড টু অ্যানাদার মে রেজাল্ট চেঞ্জেস ইন ইনসিডেন্ট রেট, সোজা কথা, এটা চেঞ্জ হলে ইনসিডেন্স রেটটাও চেঞ্জ হবে। চেঞ্জেস ইন ডিউরেশন অফ ডিজিজ অর বোথ, মানে যদি ডিউরেশন চেঞ্জ হয় তাহলে অবশ্যই আমাদের প্রিভ্যালেন্সটা চেঞ্জ হবে। এটা হচ্ছে আপনার ইনসিডেন্স আর প্রিভ্যালেন্সের সম্পর্ক কী। প্যাটার্নস অফ ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স, খুবই মানে ইম্পর্ট্যান্ট, এখানে দুইটা লাইন আছে, যেমন হাই প্রিভ্যালেন্স অ্যান্ড লো ইনসিডেন্স। হাই প্রিভ্যালেন্স কি, ডায়াবেটিস, লো ইনসিডেন্স, তাই না? আচ্ছা, লো প্রিভ্যালেন্স অ্যান্ড হাই ইনসিডেন্স, যেমন কমন কোল্ড, এই দুইটা কথাকে বুঝতে পারছেন, প্যাটার্নটা বুঝতে পারছেন, হাই প্রিভ্যালেন্স অ্যান্ড লো ইনসিডেন্স, যেমন ডায়াবেটিস, আর একটা হচ্ছে লো প্রিভ্যালেন্স অ্যান্ড হাই ইনসিডেন্স, কমন কোল্ড। এখন আপনাদের বোঝা উচিত হোয়াট ইজ প্রিভ্যালেন্স, ইনসিডেন্স বলতে কী বোঝাচ্ছি, তারপরে প্রিভ্যালেন্স ডেটা কোন জায়গায় ব্যবহার করি, ইনসিডেন্স ডেটা কীভাবে ক্যালকুলেট করলাম, প্রিভ্যালেন্স অ্যান্ড ইনসিডেন্স, এইগুলো হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট আর কি। এখন হচ্ছে প্যাটার্নস অফ ইনসিডেন্স, এটা আমরা বোঝাচ্ছি কেস ফ্যাটালিটি, প্লেস ইন রিলেশন দ্য নাম্বার অফ ডেথস ফ্রম এ ডিজিজ টু নাম্বার অফ কেসেস, রিফ্লেক্ট সিভিয়ারিটি, ক্যান বি এক্সপ্রেসড, মানে কেস ফ্যাটালিটিটা আমরা প্রপোর্শনে ধরেন, ফর এক্সাম্পল ধরেন আমরা ক্যালকুলেট করার পরে পেয়েছি 0.5 প্রপোর্শন, তো এটা আমরা যদি 100 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা বলতে পারি 100 জনে মারা গেছে এতজন, তাই না? যদি 100 দ্বারা করি বা 10^3, তাহলে আমরা বলতে পারি 1000 জনে মারা গেছে এত, রাইট? অথবা আমরা বলি না যে 2/3 মারা গেছে বা 1/3, বলি না এটা?
এর একটা পপুলেশনের একটা ডিজিজে মানে সার্টেন ডিজিজে ধরেন 2/3 মারা গিয়েছে বা 1/3 এরকম বলি না আমরা, সেটাকে বলা হয় রেশিও। কিন্তু এখানে আমাদের কেস ফ্যাটালিটি কোনো জায়গায় দেখবেন লেখা আছে কেস ফ্যাটালিটি রেট, অনেক বইয়ে এটা আমি পেয়েছি কেস ফ্যাটালিটি রেট, কিন্তু আসলে কি ওটা রেটে প্রকাশ করা যাবে মানে মৃত্যুর নট অ্যাজ রেট, এই কেস ফ্যাটালিটিটা কি করা যায় না রেট আকারে প্রকাশ করে, দো অফেন রেফার টু অ্যাজ কেস ফ্যাটালিটি রেট, কিন্তু আমরা এটা রেটে মানে প্রকাশ করতে পারবো না। তাহলে কেস ফ্যাটালিটি মানে হচ্ছে প্লেস ইন রিলেশন দ্য নাম্বার অফ ডেথস ফ্রম এ ডিজিজ টু দ্য নাম্বার অফ কেসেস রিফ্লেক্টস সিভিয়ারিটি, ক্যান বি এক্সপ্রেসড প্রপোর্শন রেশিও বাট নট অ্যাজ রেট। সামারি অফ মেজারিং ডিজিজ ফ্রিকোয়েন্সি, আমরা এটা দেখলাম যে প্রিভ্যালেন্স হচ্ছে একটা স্ট্যাটিক মেজার টেকেন অ্যাট পয়েন্ট ইন টাইম, আর একটা হচ্ছে ইনসিডেন্স ইজ এ ডাইনামিক মেজার টেকেন ওভার সার্টেন টাইম। ওকে, আচ্ছা, ডাইনামিক এবং স্ট্যাটিক এই দুইটার কথা কি কেউ মানে বুঝতে পারছেন? ডাইনামিক এবং স্ট্যাটিক এই দুইটা মানে কি বোঝায়? কেউ একটু বুঝলে সারা দেন। ওকে, আর mortality is calculated using population denominators reflect burden, while case fatality is calculated using case as denominators to reflect severity. Okay, this is all about measuring disease frequency. I hope আমি যেগুলা এখানে আলোচনা করেছি এগুলাই আমাদের মানে বেসিক কাজগুলো করার জন্য যথেষ্ট। এই নলেজগুলো থাকলেই পেপার ইভ্যালুয়েশন বলেন, রিসার্চ ডিজাইন বলেন, করতে হেল্প হবে আশা করি। এখন যদি আপনারা এপিডেমিওলজি মানে আরও অনেক ভালোভাবে জানতে চান, যারা অ্যাকচুয়ালি হেলথ সায়েন্সেস নিয়ে কাজ করতে মানে স্পেশালি পাবলিক হেলথ অনেক ব্রড একটা টপিক, আরও অনেক ধরনের কাজ আছে এখানে, মানে ফিল্ড আছে, সব ক্ষেত্রেই এপিডেমিওলজিটা গুরুত্বপূর্ণ। এবং এপিডেমিওলজির বিভিন্ন ভাগ আছে, যেমন আপনারা জানেন যে জিনোমিক্স এপিডেমিওলজি বলে একটা ব্যাপার আছে, যেটার কাজ হচ্ছে আপনার এই যে আপনারা যদি nexttrain.org একটা ওয়েবসাইটে যান তো বুঝতে পারবেন যে কিভাবে আপনার ডিজিজ ট্রান্সমিশনটা ওরা ট্র্যাক করে জিওগ্রাফিক্যালি, বা এরকম আরও অনেক ধরনের আছে, অ্যাপ্লিকেশনস আছে। যদি আরও ভালো করে জানতে চান এপিডেমিওলজি, তাহলে বেসিক এপিডেমিওলজি বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা বই আছে, ফ্রিলি অ্যাভেলেবল, খুবই ভালো একটা বই, এটা পড়তে পারেন। ওখানে বায়োস্ট্যাটিস্টিক্সেরও কয়েকটা চ্যাপ্টার পাবেন, খুবই ভালো। আর বেসিক্স যদি আরও স্ট্রং করতে চান তাহলে আমি বলবো জন হপকিন ইউনিভার্সিটির বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড এপিডেমিওলজি উইথ দ্য প্যারাডাইম অফ পাবলিক হেলথ, এই যে একটা কোর্স আছে ওদের, এই কোর্সটা আপনারা মানে দেখতে পারেন বা করতে পারেন, এটা খুবই ভালো আমার কাছে মনে হয়েছে এবং ইউজফুল। ম্যাটেরিয়ালস আমার কাছে আছে কোর্সের, আপনাদের যদি কারো লাগে বললে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রিন্সিপালস অফ এপিডেমিওলজি ইন পাবলিক হেলথ প্র্যাকটিসেস, এটা হচ্ছে আপনার সিডিসির একটা 3rd এডিশন আপনারা পাবেন, ওদের ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে। আর একটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু অ্যাপ্লাইড এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স, এটাও খুব ভালো একটা সোর্স বা বই বাই সিডিসি, এটাও আপনারা ফলো করতে পারেন। এই যে অ্যাপ্লাইড এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স, আর এইটা মেনলি হচ্ছে আমি এই দুইটা কোর্স থেকে অনেক কিছু শিখেছি, এবং যেটা বললাম এই ম্যাটেরিয়ালগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে। আপনাদের যদি মানে আরও জানতে ইচ্ছা হয় এপিডেমিওলজি রিলেটেড বা এপিডেমিওলজি সম্পর্কে, তাহলে আমাকে বললে আমি আপনাদের সাথে বইগুলো শেয়ার করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এইটুকুই আজকে আমাদের আলোচনা ছিল। নেক্সট ডেতে আমরা পার্ট 2তে আলোচনা করব স্টাডি ডিজাইন।